চলুন এবার আমরা আজকের ক্লাসে ব্যাক করতে যাচ্ছি। আজকের ক্লাসটা আমাদের হচ্ছে রিডিং এর উপরে, রিডিং এর লিস্ট অফ হেডিংস। এটা আমাদের ম্যাচিং কোশ্চেন টাইপস গুলোর মধ্যে আজকে প্রথম। লিস্ট অফ হেডিংসটা একাডেমিক এবং জেনারেল ট্রেনিং আপনাদের প্রত্যেকেরই। জেনারেল একাডেমিকদের কম চান্স, একাডেমিকদের ইদানিং কালে কম আসতেছে লিস্ট অফ হেডিংস, জেনারেল ট্রেনিংদের বেশি আসতেছে। বাট জেনারেল ট্রেনিংদের যদি আসেও, এটা সব সময় 100% কেসেস আসবে লাস্ট প্যাসেজটাতে। তার মানে আমরা যদি একাডেমিকদের প্যাসেজটাই আসলে ফলো করি বা একাডেমিকদের প্যাসেজদের মতো করেই ফলো করি, তাহলে আমাদের যে টেকনিকটা আমরা দেখছি সেটা আমরা জেনারেল ট্রেনিংদের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবো। বেসিক নিয়মগুলো রিডিং এর ক্ষেত্রে আপনাদের সবার মনে আছে, রাইট? আমাদের 3টা প্যাসেজ সলভ করতে হবে যদি আমরা একাডেমিক টেস্ট দিই, 5টা প্যাসেজ সলভ করতে হবে যদি আমরা জেনারেল ট্রেনিং দিই। 4টা ছোট, একটা বড়। কোশ্চেন হচ্ছে 40টা প্রশ্নের আমাদের জবাব দিতে হবে, সময় 1 ঘন্টা। 5 স্টেপস, এটা আপনারা পড়েছেন এর আগে আমার সাথে। প্রথমে হেডলাইন পড়া, তারপর ইনস্ট্রাকশন পড়া, কোশ্চেন পড়া। কোশ্চেন আমরা পড়বো ল্যান্ডমার্ক বা ডিরেকশন খোঁজার জন্য। প্যাসেজে যাব আমরা, প্যাসেজে গিয়ে আমরা অ্যান্সার লোকেশনটা খুঁজবো এবং তারপর আমরা অ্যান্সার পেপারে অ্যান্সার গুলোকে ট্রান্সফার করব। আপনাদের সবার কাছে কি অ্যান্সার পেপার আছে, হ্যাঁ নাকি না? অ্যান্সার পেপার আছে স্যার, আমার কাছে আছে আছে। স্যার, আছে। নাই স্যার, নাই স্যার, আছে নাই নাই স্যার। স্যার, স্যার। নাই স্যার, নাই স্যার। ওকে। নাই আপনি স্যার। এটা দিয়েছেন যে ওটা প্রিন্ট করে নিচ্ছি স্যার, আপনি ওইটাই তো ওইটাই ওইটাই দিচ্ছেন। হ্যাঁ। যারা অনেক গুরুত্ব যাদের কাছে দিচ্ছি। যাদের কাছে নেই তারা ফেসবুকে ফাইলসে গিয়ে খুঁজে দেখবেন যে ওখানে আপনারা অ্যান্সার পেপার নামে একটা পুরো শীট পাবেন কিনা। ওখানে আপনারা লিসনিং, রিডিং এবং রাইটিং এর অ্যান্সার পেপার আছে। অথবা আপনারা যদি আপনাদের গ্রুপে, আপনারা যারা যারা গ্রুপে জয়েন করেছেন, আপনাদের গ্রুপ মেম্বারদের কাছে যদি জিজ্ঞেস করেন, দেখবেন যে একটা লিংক আছে। সেটা হচ্ছে আমার নোটসের গুগল ড্রাইভের লিংক। সেই গুগল ড্রাইভে ঢুকেও আপনারা এই নোটটা খুঁজে পাবেন অ্যান্সার পেপারের। ঠিক আছে? সো নেক্সট ক্লাসে আর কারোর কাছে যেন না শুনি যে তার কাছে আনসার পেপার নাই। সবার কাছে আনসার পেপার থাকতে হবে নেক্সট ক্লাসের আগে। নেক্সট ক্লাস কবে হবে? বৃহস্পতিবার। বৃহস্পতিবার আগে সবার কাছে অ্যান্সার পেপার দেখতে চাচ্ছি। আপনারা অ্যান্সার ট্রান্সফার করবেন কোথায়? অ্যান্সার পেপারে। এখন থেকে অ্যান্সার পেপারে অ্যান্সার ট্রান্সফার করার প্র্যাকটিস করুন। ল্যান্ডমার্ক আর ডিরেকশন জিনিস দুটো কি? কে বলতে পারবে? ল্যান্ডমার্ক আর ডিরেকশন কে বলতে পারবে? এটা ব্যাখ্যা কি? হাত তুলুন। রেজওয়ান, ও মিম বলতেছে, আচ্ছা মিম বলুন। ও আনমিউট করা যাচ্ছে না, সরি সরি সরি। হ্যাঁ হ্যাঁ, মিম বলুন। স্যার, ল্যান্ডমার্ক হচ্ছে কোনো টাইম, ডেট বা প্রপার নাউন, এটা আমাকে খেয়াল করতে হবে। ভেরি আর গুড। ডিরেকশন হচ্ছে স্যার যে প্যাসেজের যে ল্যান্ডমার্ক গুলো আমরা আইডেন্টিফাই করবো, ও ওইখান থেকে যে যে কোনো কোশ্চেন পরপরই হবে না 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 যে না, ভুল 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 তাহলে ভুল ভুল। আপনার ল্যান্ডমার্কটুকু ঠিক আছে, ল্যান্ডমার্কের বর্ণনাটা ঠিক আছে, ডিরেকশনটা আমি বলে দিচ্ছি। ডিরেকশন ইনফ্যাক্ট আপনাদের এখন পর্যন্ত ইউজ করতে হয়নি। সাজুকে একটু, এই সাজু হাত নামা ফেললো কেন? আচ্ছা, কারো কি মনে আছে? আপনার আনমিউট করে বলতে পারবেন কিনা, কারো মনে আছে কিনা হ্যাঁ, ডিরেকশন আমি জিনিসটা কি? আমি হ্যাঁ বলি। সাজু বলুন, সাজু বলুন। হ্যাঁ, ডিরেকশন হলো যে একটা কোশ্চেন পড়ার পর সেই কোশ্চেনের মিনিং বুঝে আসলে মানে হচ্ছে না, passage না 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 না, প্রথম বলে আউট। এটা না, এটা বলিনি। আর কেউ ডিরেকশন মানে কি? এরকম হতে আচ্ছা পারে। আচ্ছা, না থাকলে মনে নেই, আন্দাজে বানাই বলার দরকার নাই। আমি এটা মিনিং বলেছিলাম, আপনাদের মনে যদি না থাকে কোনো সমস্যা নেই, এখনই আমি বলছি আরেকবার। আমার এই সাজেশনের ক্ষেত্রে ডিরেকশনের মিনিংটা আলাদা। ডিরেকশন মানে হচ্ছে কিছু প্রশ্ন ডিরেক্টলি বলে দেবে এটার অ্যান্সারের লোকেশনটা কোন প্যারাগ্রাফে আছে। কিছু কোশ্চেন ডিরেক্টলি বলেই দিবে এটার অ্যান্সারটা 6 নাম্বার প্যারাগ্রাফ, 3 নাম্বার প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ এ, প্যারাগ্রাফ বি তে দেয়া আছে। এটাকে বলা হচ্ছে ডিরেকশন। সো আপনি প্রশ্ন করবেন আসলে এই ডিরেকশনটার জন্য। এরকম ডিরেকশন থাকবে এমন ধরনের প্রশ্নের প্রথম টাইপটা আজকে আমরা দেখতে যাব। এটাকে বলে লিস্ট অফ হেডিংস, যেখানে সরাসরি বলে দেওয়া থাকবে কোন প্রশ্নের অ্যান্সার কোন প্যারাগ্রাফে আসলে আছে। সো লেটস গেট আ হোল্ড অন টু দ্যাট। তাহলে ল্যান্ডমার্ক হচ্ছে প্রপার নাউন, নাম্বার বা ডেট। এটা আপনাদের মনে আছে কারণ এটা আমরা গত ক্লাসগুলোতে প্র্যাকটিস করেছি। ডিরেকশনের কথাটা আপনাদের মনে নাই তার কারণ এটা এখন আমরা পড়ি নাই। সো খুবই সিম্পল। আজকে আমরা পড়বো যে ডিরেকশন মানে কোনো প্রশ্নে বলে দিবে যে এটা কোন প্যারাগ্রাফে আছে। এটা মনে রাখলেই চলবে। সো আমরা এই মুহূর্তে আমাদের সামনে যে প্যারাগ্রাফটা দেখছি, যে উদাহরণটা দেখছি, সেটা কেমব্রিজ 11-র। আপনাদের এই মুহূর্তে কেমব্রিজ 11-তে যাওয়ার প্রয়োজন নাই, এটা আমি স্যাম্পল আকারে দেখাচ্ছি। আমি সলভ করবো আসলে অন্য একটা প্যাসেজ থেকে, আপনাদের সাথে কথা বলে আমি সলভ করব।
কেমব্রিজ 11 পেজ 46 আপনি যদি যান, এখানে একটা হেডলাইন দেওয়া আছে, লেখা আছে হোয়াট ডিস্ট্রয়েড দ্য সিভিলাইজেশন অফ ইস্টার আইল্যান্ড। ইস্টার আইল্যান্ডের সিভিলাইজেশনকে ধ্বংস করেছিল কে? এটা হেডলাইন। তারপর আপনার যাওয়ার কথা পুরো প্যাসেজটাকে বাদ দিয়ে কোশ্চেনের ইনস্ট্রাকশনে। কোশ্চেনের ইনস্ট্রাকশন এভাবে বলা ছিল ওই প্যাসেজটাতে। কি বলা ছিল কোশ্চেনের ইনস্ট্রাকশনে আমরা একটু ভালো করে দেখি। কোশ্চেনের ইনস্ট্রাকশনে আমরা সেদিন সেই বইটাতে দেখতে পাচ্ছি যে লেখা আছে কোশ্চেন 14 to 20 রিডিং প্যাসেজ 2 হ্যাজ 7 প্যারাগ্রাফ। রিডিং প্যাসেজ 2 7টা প্যারাগ্রাফ আছে, এ টু জি, এ থেকে জি পর্যন্ত। চুজ দ্য কারেক্ট হেডিং ফর ইচ প্যারাগ্রাফ ফ্রম দ্য লিস্ট অফ দ্য হেডিংস বিলো। দুটো কথা এখানে ইম্পর্টেন্ট, রাইট? কারেক্ট হেডিং খুঁজতে হবে প্রতিটা প্যারাগ্রাফের জন্য, এবং কোত্থেকে খুঁজতে হবে? লিস্ট অফ হেডিংস দেয়া আছে একটা, সেটা থেকে। নিচে ওরা একটা লিস্ট অফ হেডিংস দিয়ে দিয়েছিল, যেখানে ওরা 1 থেকে, এই যে রোমান অক্ষরের 1 থেকে 9 পর্যন্ত 9টা হেডিংস দেয়া ছিল। আর ওরা প্রশ্নে বলে দিয়েছিল, প্রশ্ন ওদের 14 থেকে 20 পর্যন্ত ছিল, হচ্ছে প্যারা এ, প্যারা বি, প্যারা সি থেকে প্যারা জি পর্যন্ত। তার মানে প্রশ্নে ডিরেকশন দিয়ে দিয়েছে। কি ধরনের ডিরেকশন? প্রশ্ন বলেই দিয়েছে 14 নম্বর প্রশ্নটা হচ্ছে প্যারাগ্রাফ এ। তার মানে আপনাকে প্যাসেজে অন্য কোথাও যাওয়ার দরকার নেই, প্যারাগ্রাফ এ তে যেতে হবে। প্যারাগ্রাফ এটা পড়ে বের করতে হবে এটার হেডলাইন কি হতে পারে। তারপর আপনি ওই হেডলাইনের এখানে যে লিস্টটা দেওয়া আছে সেই লিস্টের মধ্যে থেকে চুজ করবেন এটার কারেক্ট হেডলাইন এই লিস্টের কোনটি। চুজ করার পরে আপনি সেই নাম্বারটা অ্যান্সারের জায়গায় লিখে দেবেন। এটা হচ্ছে আমাদের টাস্ক, ঠিক আছে? পুরো হেডলাইনটা কি লেখা যাবে? না স্যার, লেখা যাবে না। আমরা কোন প্যারাগ্রাফে যাব? প্যারাগ্রাফ এ, প্যারাগ্রাফ বি, প্রশ্ন যেগুলোকে বলবে প্রত্যেকটা প্যারাগ্রাফেরই কি হেডলাইন খুঁজতে হবে? এটা ডিপেন্ড করছে প্রশ্ন কি বলতেছে সেটার উপর। যদি এরকম হয়, প্রশ্ন 14 নাম্বারটা বলেছে প্যারাগ্রাফ বি, মানে প্যারাগ্রাফ বি থেকে শুরু করলো, প্যারাগ্রাফ বি থেকে জি পর্যন্ত, প্যারাগ্রাফ এ কে ওরা বাদ দিল, আমাদের প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রশ্ন খোঁজার সেক্ষেত্রে দরকার নেই। আমরা জাস্ট সিম্পলি খেয়াল করব কোন প্রশ্নটা কোন প্যারাগ্রাফকে হেডলাইন চুজ করতে বলেছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এমন কি হতে পারে যে কোনো প্যারাগ্রাফের হেডলাইন ওরা চাইলো না দিতে? হতে পারে, এটাও হতে পারে। আমাদেরকে অবশ্যই প্রশ্নের দিকে খেয়াল রাখতে হবে। সো এটা হচ্ছে বেসিক একটা আইডিয়া, আমরা একটু ডিটেল এটাকে বুঝতে হবে। তো চলুন আমরা এখন যে প্র্যাকটিসটা করি, আমরা হচ্ছে রিসেন্ট আমাদের কোন একটা বই থেকে এই কোশ্চেন টাইপস গুলোর একটাকে স্যাম্পল ধরে একটু প্র্যাকটিস করে দেখি, ইনস্ট্রাকশনটা পড়ে দেখি আসলে, ঠিক আছে? সো আমি এখন যাচ্ছি আমাদের লিস্ট অফ হেডিংস এর লিস্টটা কোথায় আছে, চলুন একটু দেখি। ওকে, ওদের পেজ নাম্বার গুলো, ওকে, পেজ নাম্বার গুলো শো করছে না কেন? একটা মিনিট, আপনাদের প্রশ্নগুলো আমি নিচ্ছি, একটা আমি বেসিকটা দেখে নিচ্ছি। প্রশ্ন শো করছে না কেন? স্লাইডটা কোথায়? স্লাইড আছে। হুম, 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 চলে এসেছে। একটা মিনিট, একটু এডিট করে দিচ্ছি। হুম, এই তো, এবার আমরা আমাদের ক্লাসে ব্যাক করছি। আচ্ছা, এই মুহূর্তে আমরা প্রশ্ন নিচ্ছি না, হ্যাঁ, আমরা একটু পরে প্রশ্ন করব। আপাতত আমরা একটু প্রশ্নটাকে বুঝে নিচ্ছি, আমরা একটু পরে প্রশ্ন করবো। স্যার, আপনার প্রশ্নটা একটু মাথায় রাখুন। হয় আপনি এটা জবাব পেয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে, যদি না পেয়ে যান আমরা আবার আসবো আপনার এই প্রশ্নটাতে। তো আমরা প্রথমে একটু খেয়াল করি লিস্ট অফ হেডিংস টাইপের প্রশ্নের জন্য আমরা এটার ফিচার নিয়ে এখনই আলোচনা করব। আগে আমরা একটু দেখে রাখি যে কেমব্রিজের বইগুলোতে কোথায় এই টাইপের প্রশ্নগুলো আছে। 17-তে নেই, কেমব্রিজ 17-এ নেই, 16-এ 15-এ আছে, জিটি তে আছে, একাডেমিকে আছে,
আমরা যে কোনো একটা থেকে শুরু করতে পারি। আমরা 16-এ যেহেতু দুটো আছে, আমরা 16-এর একটাকে একটু দেখি, সামনে যেহেতু আছে। আমরা 15 থেকেও দেখবো। 16-এর 20 পেজে একটা আছে, আমরা একটু দেখি। এই যে এটা একটা লিস্ট অফ হেডিংস, স্টেপ pyramid of Djoser's, fill in the blanks। এটা কি আপনাদের কোনো সলভ ক্লাসে করানো হয়েছে? আমি রিসেন্ট আমি এটা পড়াই নাই এই প্যাসেজটা। আম, এটা কি আমরা করবো নাকি করবো না? কেউ কি এটা সলভ করে ফেলছেন? অন্য কোনো পেজে যাব? কারো আপত্তি আছে এটাতে? স্যার অন্যটায় গেলে ভালো হয়, এটা করছি বাসায়। আচ্ছা ঠিক আছে, তাহলে 90 নম্বর পেজে যাই। কেমব্রিজ 90 পেজে আরেকটা আছে, চলুন যাই 90 পেজে যাই। চলুন দেখি। হুম, এই যে 90 পেজে আরেকটা আছে, অ্যাটিটিউড টুয়ার্ডস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা দিয়েও করা যায়। এটা আমরা সামনে রাখি। আমরা কেমব্রিজ 15 থেকেও বের করে রাখি। 15-এ আমাদের আছে এটা কি জেনারেল নাকি একাডেমিক? একাডেমিক। এটা একাডেমিক, আমি পেজ নাম্বার গুলো বলবো, জাস্ট ওয়েট আ বিট। পেজ নাম্বার গুলো আমি বলবো, আমি জেনারেল ট্রেনিংদের জন্য দেখাবো। এইটা হচ্ছে আবার কেমব্রিজ 15। 15-এ আমরা একটু দেখি। 15-এর পেজ নাম্বারটা হচ্ছে 15-এ, ও 15-এর একাডেমিকদেরও মনে হয় নাই। আছে, এই যে এখানে আছে। হুম, এটা আছে, প্যাসেজ 2। 15-এর টেস্ট 3। আচ্ছা, তাহলে 15-এর এটা হচ্ছে 62 নাম্বার পেজে আছে। এটাতেই আসেন সবাই। 15 থেকে আজকে করি। এটার প্রিন্টটা ভালো আসলে, স্ক্রিনটা দেখতে ভালো লাগতেছে। ওকে, সো আমরা প্রথমে একটু ফলো করি এখানে যে ইনস্ট্রাকশনটা আমরা একটু আগে যেটা দেখেছিলাম, ওই ইস্টার আইল্যান্ডের যে উদাহরণটা আমরা দেখলাম সেটার সাথে এটা ফলো করছি কিনা। তো দেখুন ঠিক একই ভাবে আছে। কোশ্চেন 14 to 20, রিডিং প্যাসেজ 2 has 7 section A to G. Choose the correct heading for each section from the list of the headings below. Write the correct number 1 to 10 in boxes 14 to 20 on your answer sheet. এটা হচ্ছে আমাদের লিস্ট অফ হেডিংস। আর এখানে দেখুন 14 থেকে 20 পর্যন্ত খেয়াল করুন, A B C D E F G সবগুলোর কথা ওরা বলেছে, রাইট? আমাদেরকে এই জিনিসগুলো খুঁজে বের করতে হবে এখন। তো খোঁজার জন্য আমরা যে জিনিসটা করব, যে আমাদের প্রসেসটা কি হবে আসলে। এখন আমরা কি এক একটা প্যাসেজ বা পুরো প্যাসেজটা কি তন্ন তন্ন করে পড়বো? দেখুন এক একটা প্যাসেজ, কিছু কিছু প্যাসেজ কত বড়, রাইট? এতগুলো বা পুরো প্যাসেজটা পড়লে আমাদের কিন্তু অনেক সময় লাগবে, তাই না? অনেক আমাদের সময় লাগবে। এত সময় তো আমাদের নাই, তাহলে আমরা কি করব এখানে? আমরা যখন লাস্ট ক্লাসে যাব, সময় বাঁচানোর আরেও একটা আমাদের যে টেকনিক আছে, প্যারালাল অ্যাপ্রোচ, সেটা এই লিস্ট অফ হেডিংস এর সাথে খুব ভালোভাবে ম্যাচ করে যাবে। লিস্ট অফ হেডিংস টাইপের প্রশ্ন আসলে আমরা কি করব, ওই লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে আরেকবার একটু দেখিয়ে দেবো। বাট আজকের এই ক্লাসে আমরা প্রথমত একটু জিনিস দেখবো যে বর্তমানে লিস্ট অফ হেডিংস কে কিভাবে সলভ করা যেতে পারে। লিস্ট অফ হেডিংস সবচেয়ে পুরনো কোশ্চেন টাইপ গুলোর একটা। সো এটা এর আগে বিভিন্নভাবে এটার অ্যান্সার আসতো কেমব্রিজের বিভিন্ন টেস্ট গুলোতে। তাই বিভিন্ন ধরনের এটা টেকনিক ছিল। বর্তমানে কোন অ্যাপ্রোচে অ্যাকচুয়ালি রিসেন্ট টেস্ট গুলোতেও এটাকে সলভ করা যাচ্ছে, বা রিসেন্ট বইগুলোতে কোন টেকনিক এটা সলভ করা যাচ্ছে, সেই টেকনিকটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো এটাকে সলভ করার জন্য প্রথমে আমরা টার্গেট গুলো তো বুঝলাম। আজকে আমরা যদি আমাদের সামনে এই বইটাই রাখি, লেটস সি। আজ আমরা রেখেছি হচ্ছে আমাদের সামনে বুক, সামনে আছে কেমব্রিজ, এই মুহূর্তে আছে। আমি কেমব্রিজের জেনারেল ট্রেনিং থেকেও একটা দেখিয়ে দেবো, একাডেমিক 15 আছে। আপনাদের কাছে যাদের কাছে বইটা আছে আপনারা বইটা বের করে ফেলুন। কেমব্রিজ একাডেমিক 15, পেজ হচ্ছে 62। 62 নাম্বার পেজে আমরা যে কোশ্চেন টাইপটা সলভ করছি, টেকনিক্যালি এটার নাম হচ্ছে হেডিং ম্যাচিং বা লিস্ট অফ হেডিংস, যে নামে আপনি
ডাকেন না কেন, রোজ উইল স্টিল স্মেল গুড। ওকে, সো এটা আমাদের হচ্ছে আজকের টার্গেট। নাও এই টার্গেটটা সামনে রেখে এবার আমরা দেখি এখানে আমাদের সলভ কি করতে হবে। আমাদের 14 থেকে 20 পর্যন্ত প্রশ্নের যে প্যারাগ্রাফ গুলো বলা আছে তাদের হেডলাইন আমাদেরকে বের করতে হবে। দ্যাটস অ্যাকচুয়ালি আওয়ার টার্গেট। 14 থেকে 20 বের করতে হবে। ঠিক আছে, বের করব। তো এখানে আমরা এটা যে অ্যান্সার পেপারটা থাকবে সেই অ্যান্সার পেপারে কিন্তু 14 থেকে 20 পর্যন্ত ঘর কেটে দেওয়া থাকবে। তো সেই ঘরগুলোতে আমরা কিন্তু পুরো হেডলাইনটা লিখতে পারবো না। আমাদেরকে হচ্ছে এই হেডলাইনটার পাশে যে নাম্বারিং গুলো আছে সেই নাম্বার গুলো শুধু আসলে লিখতে হবে। এটাকে আমরা বলছি যে রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার ফর ইউর কারেক্ট অ্যান্সার। এখন আপনার টাস্ক হচ্ছে কোন প্যারাগ্রাফটা বা কোন সেকশনের শিরোনাম হিসেবে কোনটা কারেক্ট, কোন শিরোনামটা কারেক্ট এটা খুঁজে বের করা। নাও কিভাবে আমরা খুঁজে বের করব? সবচেয়ে সহজ বা যেটা কমন সেন্স টেকনিক বলে সেটা হচ্ছে প্রতিটা প্যারাগ্রাফে যান, প্যারাগ্রাফ গুলোকে খুব ভালো করে পড়েন, একটু চা নাস্তা খান, ভালো মতো চিন্তা করেন দুপুর পর্যন্ত, করে হচ্ছে তারপর আপনি এখান থেকে অপশনস গুলো পড়ে একটা অপশনকে সিলেক্ট করেন। বাট এই সময়টা আমাদের কাছে নাই, আমাদেরকে অ্যান্সার করতে হবে দৌড়ের উপরে। দৌড়ের উপর যখন আপনারা অ্যান্সারটা করতে যাচ্ছেন তখন আপনারা যে প্রসেসটা ফলো করবেন সেই প্রসেসটার নাম হচ্ছে ফোর সেন্টেন্স অ্যাপ্রোচ। ঠিক আছে, ফোর সেন্টেন্স অ্যাপ্রোচ আমরা হচ্ছে ফলো করতে পারি। বর্তমানে ফোর সেন্টেন্স অ্যাপ্রোচটা অ্যাপ্রোপ্রিয়েটলি কাজে লাগছে। ফোর সেন্টেন্স অ্যাপ্রোচ, ফোর সেন্টেন্স অ্যাপ্রোচটা বোঝানো খুব সোজা আসলে। আমি যদি অঙ্কের হিসাবে আপনাদের বুঝিয়ে দিই, অঙ্কের হিসেবে বোঝাতে গেলে আমরা পড়বো হচ্ছে এভাবে। টু, প্রথমে দুটো সেন্টেন্সেস আমরা পড়বো। কোন দুটো সেন্টেন্সেস? ফার্স্ট টু সেন্টেন্সেস। কেন ফার্স্ট টু সেন্টেন্সেস আমরা পড়বো? জেনারেলি ফার্স্ট টু সেন্টেন্স আমাদের যে কোনো প্যারাগ্রাফের মূল আইডিয়াটা দিয়ে দেয়। জেনারেল রাইটিং এর ক্ষেত্রে বা বর্তমানে যেই স্টাইলে মডার্ন প্যারাগ্রাফ রাইটিংটা হয়, মডার্ন প্যারাগ্রাফ রাইটিং এ প্রথম দুই সেন্টেন্সের মধ্যে আমরা আসলে একটা রিডারকে একটা আইডিয়া দেই যে এই প্যারাগ্রাফটার থিমটা আসলে কি। আমাদের উচিত প্রথম দুটো সেন্টেন্স পড়া এবং পড়ে আমাদের জিস্ট সম্পর্কে ভাবা। দুই সেন্টেন্স আমরা কি বুঝতে পারলাম, না জিস্ট জিনিসটা কি এটা আমাদেরকে একটু ভাবতে হবে। আমি এটার ব্যাখ্যা একটু দিচ্ছি আপনাদেরকে। জিস্ট ভেবে নিয়ে তারপর আমাদের উচিত হচ্ছে লিস্ট অফ হেডিংস এ যাওয়া। লিস্ট অফ হেডিংস, ঠিক আছে। লিস্ট অফ হেডিংস এ গিয়ে আমরা হচ্ছে এরপরে যে জিনিসটা করব সেটা হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন। নাও লিসনিং ক্লাসের সময় আপনাদের প্রসেস অফ এলিমিনেশন আমি আপনাদের পড়েছিলাম। প্রসেস অফ এলিমিনেশন আপনাদের কি মনে আছে? প্রসেস অফ এলিমিনেশন জিনিসটা কি, কার মনে আছে? আনমিউট করে বলুন তো, প্রসেস অফ এলিমিনেশন একটা কার একটা মনে করে আছে? বাদ দিতে হবে, যেটা হবে না। হ্যাঁ, কারেক্ট অ্যান্সারটা না খুঁজে রং অ্যান্সারটা রং খোঁজা, অ্যান্সারটা এটা খুঁজতে হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন। তো রং অ্যান্সার গুলোকে বাদ দিলে আমাদের একটা ভালো চান্স থাকবে আমাদের কারেক্ট অ্যান্সারটা বের হয়ে আসবে। ঠিক আছে, তো রং অ্যান্সার গুলো বাদ দিয়ে আমরা কারেক্ট অ্যান্সারটা বের করে আনতে পারলে আমাদের লিস্ট অফ হেডিংস এর কারেক্ট অ্যান্সারটা চলে আসবে। এটি হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন কে ফলো করা। যদি আমরা দুই সেন্টেন্সে না পাই তখন আমরা নেক্সট টু সেন্টেন্সেস পড়বো। প্রথম দুই সেন্টেন্সেসে আমরা যদি অ্যান্সার না পাই তাহলে আমরা নেক্সট টু সেন্টেন্স পড়বো এবং তারপর আবার আমরা জিস্ট ফলো করব, করে আমরা হচ্ছে লিস্ট অফ হেডিংসে আবার যাব। নাও দুবার যেহেতু জিস্ট কথাটা চলে আসলো, এখন একটা প্রশ্ন থাকে জিস্ট জিনিসটা কি। জিস্ট হচ্ছে কোনো একটা অংশ বা কোনো একটা প্যাসেজের কয়েকটা সেন্টেন্স পড়ে এই কয়েকটা সেন্টেন্স মিলে এক কথায় কি বুঝেছে একটা বাক্যে বা বাক্যের সংক্ষিপ্ত অংশে সেটাকে বুঝিয়ে বলা। সামারি, রাইট? শর্ট সামারি অফ এ couple of some coherent sentences. কোহেরেন্ট সেন্টেন্স মানে হচ্ছে পাশাপাশি রেলেভেন্ট কয়েকটা বাক্য শুনে
সেগুলো একটা শর্ট সামারি করাটাকে বলা হচ্ছে জিস্ট। এটা একটা উদাহরণ দেখা যাক। জিস্ট, আমি আপনাদেরকে একটা প্যারাগ্রাফ পড়াচ্ছি, পড়ে আপনারা বলুন এটার জিস্ট আসলে কি। মিস্টার জিম। সবাই আপনাদের মতে এক কথায় আপনারা যদি বলতে চান, এই যে কয়েকটা লাইন আপনারা পড়লেন, এক কথায় এটা জিস্ট কি? আনমিউট করে বলতে পারেন। A parent daily routine. এই parent- Ideal Mr. Jim is a good father. Mr. Jim টেক is a কেয়ার good অফ father. কিডস, মানে বাচ্চাদের সে খেয়াল করে, সবকিছু টেক কেয়ার করে। হ্যাঁ, ideal father, মোটামুটি right? মোটামুটি আপনাদের সবার কথাই কিন্তু ঠিক, তাই না? মিস্টার জিম ইজ এ গুড ফাদার, আইডিয়াল ফাদার বললেন একজন, তাই না? Ideal father. রুটিন, সারা বলেন রুটিন অফ এ আইডিয়াল ফাদার বললেন না স্যার? কি বলেন? Parent daily routine বলছিলাম। রুটিন অফ এ প্যারেন্ট, প্যারেন্ট। গুড প্যারেন্ট আমরা বলি, তাহলে মনে হয় একটু ভালো শোনায়, বলা তাই না? যাবে। গুড প্যারেন্ট। জি, বলা যাবে। তো মোটামুটি এটাই আর কি, আপনারা আরো যা যা বললেন। কিন্তু আপনারা এখানে কোথাও কি আপনারা প্যারেন্ট শব্দটা পেয়েছেন? রাইট, প্যারেন্ট শব্দটা লেখা আছে কোথাও? না স্যার। গুড কথাটা কোথাও লেখা আছে? তাহলে এই শব্দগুলো আপনারা কোত্থেকে নিয়ে আসলেন, কেন নিয়ে আসলেন? কারণ এই বাক্যগুলো পড়ার পরে আপনাদের একটা রিয়েলাইজেশন হয়েছে, রাইট? এই শব্দগুলো একসাথে আপনার মাথার ভিতরে একটা ব্রেইনে একটা পিকচার ক্রিয়েট করছে। এই পিকচার থেকে আপনি একটা কমেন্ট করতেছেন, এই কমেন্টটা আপনার হচ্ছে জিস্ট। তার মানে কয়েকটা বাক্য পড়ে এই বাক্যটার ব্যাপারে একটা কমেন্ট করা, এটাই হচ্ছে আসলে জিস্ট। আমার কথাটাকে বোঝা যাচ্ছে? নাও, এইটাই আমাদের জিস্ট, এবং এটা বেশ ইম্পর্টেন্ট একটা স্কিল। আজকেও এটা আমাদের আসলে কাজে লাগবে। এটা হচ্ছে জিস্টটা। তো সবাই একটু খেয়াল করুন, আমরা যে প্রসেসটা প্ল্যান করছি, যে প্রসেস আমরা আসলে আগাবো, সেই প্রসেসের মধ্যে একটা ইম্পর্টেন্ট অংশ হচ্ছে জিস্টটা বোঝা। প্রথম 2 সেন্টেন্স পড়ে, এটা হচ্ছে আমরা 4 সেন্টেন্স অ্যাপ্রোচ, আমরা যেটা আজকে আলোচনা করছি, 4 সেন্টেন্স অ্যাপ্রোচ, 4 sentences. স্যার একটা কথা ছিল স্যার। অ্যাপোস্ট্রফির ব্যাপারে কোনো কথা? হ্যাঁ, ফোর্থ সেন্টেন্স অ্যাপ্রোচের ব্যাপারে। বলুন। Possessive. বলুন, প্রশ্নটা বলুন। তার প্রশ্নটা হলো যে এখানে ফোর্থ সেন্টেন্স, আমি মানে প্যারাগ্রাফ গুলার সেন্টেন্স গুলা এত বড় বড় হয়, কিছু কিছু প্যারাগ্রাফ আব্দুল্লাহ মামুন ভাই একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। হ্যাঁ, আগে আগে আমরা বেশি চিন্তা না করে আমরা শুরু করে দেই। তো ফোর্থ সেন্টেন্স অ্যাপ্রোচ, এখানে সারোয়ারের প্রশ্নটা নিয়ে নেই তাহলে। সারোয়ার কি প্রশ্ন করতে চাইছিলেন? আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি যখন বললেন যে অ্যান্সার শিটে আমরা রোমান সংখ্যাগুলো লিখে দিব, জি জি তো জি। এখন কথা হচ্ছে যে আমি যদি মানে রিডিং এর অ্যান্সার শিটে সবগুলা যদি ক্যাপিটাল হাতের লেটারে হুম লিখি, হুম হুম, তাহলে রোমান সংখ্যাটাও কি আমি ক্যাপিটাল হাতের লেটারে লিখবো না? অবশ্যই অবশ্যই। ও আচ্ছা আচ্ছা। রোমানের তো ক্যাপিটাল আছে, তাই না? এই যে এটা হচ্ছে ছোট হাতের হ্যাঁ 1, হ্যাঁ, আর এটা হচ্ছে বড় হাতের 1। জি জি জি, রোমানটা এটাই বড় হাতের, বলছিলাম। না না, এটা ক্যাপিটাল লিখতে হবে। হ্যাঁ, নাও ঠিক আমরা আছে। বেসিক আইডিয়াটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। বেসিক 4 সেন্টেন্স অ্যাপ্রোচ ফর লিস্ট অফ হেডিংস হচ্ছে এটা, যেই অ্যাপ্রোচটা বর্তমানে আমাদের কাজে লাগছে।
সেটা হচ্ছে আমরা ফোর সেন্টেন্স অ্যাপ্রোচে আগাবো। প্রথম দুটো সেন্টেন্স আমাদের পড়তে হবে, জিস্ট বোঝার চেষ্টা করতে হবে, তারপর দ্বিতীয় সেন্টেন্স, পরের দুটো সেন্টেন্সে যেতে হবে। আব্দুল আল মামুন বলছে স্যার সেন্টেন্স গুলো অনেক বড় হয়ে যেতে পারে। বড় যদি আমাদের সেন্টেন্স হয়, সেই বড় সেন্টেন্স গুলোকে আমরা ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করব। ভাঙবো কি দিয়ে? আমাদের ভাঙার জন্য কিছু নাট বল্টু লাগবে, যেমন হচ্ছে কনজাংশন। কনজাংশন গুলো আমাদেরকে হেল্প করবে যে এটার ভিতরে আসলে কয়টা ক্লজ আছে, আমরা খেয়াল করবো কয়টা ক্লজ আছে। ক্লজ গুলোকে আমরা যদি ভাঙি, ক্লজ মানে হচ্ছে এক একটা বড় একটা বাক্য। আসলে ইংরেজিতে কোনো বড় বাক্য বলে কিছু নাই। ইংরেজিতে কোনো বড় বাক্য বলে কিছু নাই। ইংরেজিতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে ছোট ছোট বাক্যগুলোকে ওরা জয়েন দেয় কনজাংশন দিয়ে। কনজাংশন দিয়ে, কমা দিয়ে ওরা জয়েন দেয়, জয়েন্ট করে ওরা হচ্ছে বড় বাক্য বানায়। সো আপনার কাজ হচ্ছে এই কনজাংশন গুলোকে ভেঙে সেন্টেন্স গুলোকে আলাদা করতে পারা। আলাদা করে আপনি যদি মানে এগুলোকে ক্লজ বলে, যখন একটা কমপ্লেক্স সেন্টেন্সের ভিতরে কমপ্লেক্স কম্পাউন্ড বা কমপ্লেক্স কম্পাউন্ড টাইপের সেন্টেন্সের ভিতরে যখন কয়েকটা ক্লজ আছে বা কয়েকটা ছোট সেন্টেন্স আছে, সেই সেন্টেন্স গুলোকে আলাদা করে ভেঙে আমরা যদি বুঝতে পারি, তাহলে সেটাকে বলে হচ্ছে ক্লজ। হ্যাঁ, তো ক্লজ গুলোকে আমরা বোঝার চেষ্টা করবো। ক্লজ গুলোকে ধরার জন্য আমাদের সাবজেক্ট এবং মেইন ভার্ব আমাদের একটু ধরতে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই জন্য আমি আপনাদের পড়তে বলেছিলাম যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা পড়েন, তাহলে আপনারা ভার্ব গুলোকে আইডেন্টিফাই করতে পারবেন, তাহলে সেন্টেন্স গুলো করতে পারবেন। আজকে আমরা দেখবো এই জিনিসগুলো। তো প্রথম চারটা সেন্টেন্স পড়ে, প্রথম দুটো সেন্টেন্স পড়ে একবার আমরা এটা জিস্ট কে ধরে প্রসেস অফ এলিমিনেশনে যাব। যদি না হয় তাহলে সেকেন্ড দুটো সেন্টেন্সকে আমরা ট্রাই করব এবং প্রসেস অফ এলিমিনেশন আমরা ট্রাই করব। তাহলে চার সেন্টেন্স আমরা ট্রাই করলাম। চার সেন্টেন্সে আপনি সাধারণত 99% কোশ্চেনের অ্যান্সার পাবেন এবং 1% কোশ্চেন আছে যেটার অ্যান্সার আপনি ফোর সেন্টেন্স অ্যাপ্রোচে পাবেন না। কেন পাবেন না আমি বলি। ওই 1% হচ্ছে লিস্ট অফ হেডিংস এর ক্ষেত্রে ব্যান্ড 9 যারা পাবে তাদেরকে আটকানোর একটা টাইপের প্রশ্ন। তো যখন আপনি দেখলেন চার সেন্টেন্সে পাচ্ছেন না, সেটাকে আপনি বাইপাস করবেন, সেটাকে তখন আর আপনি সলভ করবেন না। যখন ফোর সেন্টেন্স অ্যাপ্রোচ সে পাচ্ছেন না 1%, উইল নট সারেন্ডার টু ফোর সেন্টেন্স অ্যাপ্রোচ। 4S তে সারেন্ডার করবে না 1%কে, তাকে তখন কি করতে হবে? বাইপাস। বাইপাস করুন, বাইপাস করে বাকিগুলোকে সলভ করতে থাকুন। এটাতে রিটার্ন করবেন পরে, রিটার্ন এগেইন এট দ্য এন্ড অফ দ্য টেস্ট। টেস্টের শেষে এটার কাছে আরেকবার আপনি ব্যাক করবেন 1%-এর ক্ষেত্রে, মানে একটা বা দুটো প্রশ্ন যেগুলো 4S তে ফোর সেন্টেন্স অ্যাপ্রোচে সারেন্ডার করে নাই। শেষে যখন আবার ব্যাক করলেন, ব্যাক করে একটা কাজ করবেন, সেটা হচ্ছে তখন রিড ফার্স্ট সেন্টেন্স এন্ড রিড লাস্ট সেন্টেন্স। যে 1% বাকি থাকবে সেটার প্রথম এবং লাস্ট সেন্টেন্সকে আপনি পড়বেন। তারপর চিন্তা করবেন এই দুটো বাক্য মিলে এটার জিসটা কি হচ্ছে। চেক এগেইন এবার আরেকবার লিস্ট অফ হেডিংস এর সাথে চেক করবেন এবং ততক্ষণে আপনার যে জিনিসটা হবে সেটা হচ্ছে, ততক্ষণে যেহেতু বাকি কোশ্চেন গুলোকে আপনি ফোর সেন্টেন্স অ্যাপ্রোচে সলভ করে ফেলেছেন, আপনার হেডিং এর লিস্টটা ছোট হয়ে আসবে। ছোট হয়ে আসা হেডিং এর লিস্টে এবার আপনার চান্স বেটার থাকবে যে প্রসেস অফ এলিমিনেশনে আপনি কারেক্ট অ্যান্সারটা পেয়ে যাবেন। প্রসেস অফ এলিমিনেশনে আপনি কারেক্ট অ্যান্সারটা তখন পেয়ে যাবেন। এটা হচ্ছে কি করবেন যদি আপনার এই 1% ক্ষেত্রে যখন আপনার কোশ্চেনটা কি করেনি, সারেন্ডার করে নাই, সেটার ক্ষেত্রে আপনারা যেটা করবেন। ঠিক আছে, দ্যাটস অ্যাকচুয়ালি দ্য প্ল্যান। তাহলে প্ল্যানটা আরেকবার আমি আপনাদের বলি। ফোর সেন্টেন্স অ্যাপ্রোচে দুটো সেন্টেন্স আমরা পড়বো, জিস্ট দেখে লিস্ট অফ হেডিংসে আমরা চলে যাব। লিস্ট অফ হেডিংসে গিয়ে আমরা প্রসেস অফ এলিমিনেশনে একবার ট্রাই করব প্রথমবার। প্রথম কোশ্চেনের অ্যান্সারটা বের করতে সবসময় আপনাদের সময় একটু বেশি লাগবে, এটা মেনে নেন, কারণ প্রথমবার আপনাকে লিস্ট অফ হেডিংস গুলো একবার পড়তে হলো। দ্বিতীয় কোশ্চেন থেকে আপনার সময় কম লাগা শুরু করবে এবং আলটিমেট টার্গেট আপনার সেটাই। প্লাস আপনারা যখন প্যারালাল অ্যাপ্রোচ দেখবেন, দেখবেন যে এর পাশাপাশি সময় বাঁচানোর আরো কিছু টেকনিক আছে। সো ওভারঅল আপনার টার্গেট হচ্ছে 20 মিনিটের মধ্যে প্যাসেজটা সলভ করে। সেটা আপনারা লাস্ট ক্লাসের বা এর মধ্যে আমরা যে আরো টেকনিক গুলো দেখবো সেগুলোর কম্বিনেশনে আমাদের ওভারঅল আসলে 20 মিনিটের মধ্যে প্যাসেজ সলভ হয়ে যাবে।
সো দুই সেন্টেন্সে আমরা একবার প্রসেস অফ এলিমিনেশনে যাব, যদি আমরা অ্যান্সার না পাই, কিছু কিছু ক্ষেত্রে 50% ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন। তো এখানে কিছু প্রশ্ন আছে, তারপর হচ্ছে দুই সেন্টেন্স পড়ে আরেকবার আপনি ট্রাই করবেন। প্রথম প্রশ্ন হচ্ছে, স্যার যদি আমাদের চারটা সেন্টেন্স পড়তেই হয় তাহলে আমরা প্রথমেই চারটা সেন্টেন্স পড়ে জিস্ট করি না কেন, তাহলে তো একটু সময় বাঁচলো। এটা হচ্ছে আপনারা প্রথম প্যাসেজটা সলভ করলেই আপনারা এই ব্যাপারটা ধরতে পারবেন। এক একটা প্যাসেজের আলাদা আলাদা টোন থাকে। কিছু প্যাসেজে দুই সেন্টেন্সে অ্যান্সার আসে, মানে কিছু প্যাসেজের ক্ষেত্রে তাদের প্যারাগ্রাফ গুলো দুই সেন্টেন্সে অ্যান্সার আসে, কিছু প্যাসেজের ক্ষেত্রে দুই সেন্টেন্সে অ্যান্সার আসে না। আপনি চেক করবেন প্রথম কোশ্চেনটা, প্রথম প্যারাগ্রাফটা আপনি যদি দুই সেন্টেন্সে অ্যান্সার পেয়ে যান, তাহলে বাকিগুলোতেও আপনি ট্রাই করবেন দুই সেন্টেন্স পড়ে একবার করে হেডলাইনের লিস্টে যাওয়ার। যদি আপনি প্রথম প্যারাগ্রাফটাতেই দেখেন যে এটাতে দুই সেন্টেন্স অ্যান্সার আসেনি, তাহলে এটা কাইন্ড অফ আপনার জন্য একটা সাজেশন। তখন আপনি বুঝবেন যে আমার আসলে বাকি প্যারাগ্রাফ গুলোর ক্ষেত্রেও চার সেন্টেন্স পড়েই আসলে জিস্ট নিয়ে হেডলাইন খুঁজতে যেতে হবে। সো এটা একটা সাজেশন। আর দ্বিতীয় সাজেশন হচ্ছে যে স্যার, তাহলে যদি আমাদের প্রথম লাইন এবং শেষ লাইন পড়ে অ্যান্সার পাওয়া যায়, তাহলে আমরা সবগুলোর ক্ষেত্রে এই কাজটা কেন করি না? কারণ মডার্ন রাইটিং এ সাধারণত আমরা প্রথম সেন্টেন্স এবং লাস্ট সেন্টেন্সে অ্যান্সার আপনি পাবেন না। সাধারণত অধিকাংশ সময় লাস্ট সেন্টেন্সটা যে কোনো একটা প্যারাগ্রাফের আসলে ইন্ডিকেশন পরের প্যারাগ্রাফে কি থাকবে। তার মানে লাস্ট সেন্টেন্সটা আসলে আপনার এই প্যারাগ্রাফের হেডলাইন সম্পর্কে বলছে না। লাস্ট সেন্টেন্সটা সাধারণত বলবে পরের প্যারাগ্রাফটা কি নিয়ে। কিন্তু যে সমস্ত প্যারাগ্রাফ যারা আসলে এক্সাম্পল দিয়ে শুরু করছে হয়তো, বা যারা ডেসক্রিপশনে যাচ্ছে, আগের প্যারাগ্রাফে একটা লজিক বলেছিল, পরের প্যারাগ্রাফে সেটা ডেসক্রিপশনে যাচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে প্রথম দুই লাইন আসলে এক্সাম্পলের বর্ণনাতেই যায়। সো প্রথম দিকে আপনার অ্যান্সারটা বা এই প্যারাগ্রাফটা কি নিয়ে সেটা আসলে ওরা বলে না। সেই সমস্ত ক্ষেত্রে কেবলমাত্র ওরা লাস্টের দিকে এসে বলে, যেগুলো আসলে আগের প্যারাগ্রাফকে এক্সপ্লেনেশনের প্যারাগ্রাফ, আগের প্যারাগ্রাফে যে লজিকটা উত্থাপন করেছে পরের প্যারাগ্রাফে সেটা এক্সপ্লেন করছে। তো সেক্ষেত্রে লাস্টের দিকে গিয়ে আর আসলে ওরা বলবে যে এই প্যারাগ্রাফটার মূল থিমটা আসলে কি। সো এইটা হচ্ছে আমাদের মোটামুটি প্ল্যান। তো এই জিনিসগুলো স্ক্রিনশট আমি আপনাদের দিয়ে রাখবো। বাট চলুন একবার আমরা একটু প্র্যাকটিক্যালি করে দেখি, তাহলে আপনারা সবচেয়ে ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন। আমরা আজকে করতে চাচ্ছি, আমাদের সামনে কেমব্রিজ 15 আমরা সামনে রেখেছি। কেমব্রিজ 15 মোটামুটি ভালো একটা প্যাসেজ। এছাড়াও আমরা 16 এবং 16 এবং 18 আমাদের লিস্ট অফ হিডিং আছে, এটাতেও আমরা এটা করতে পারবো। আমি আপনাদের 18ও পরবর্তীতে সলভ করে দিব। তো চলুন আমরা দেখি এখানে কি আছে। আমরা শুরু করব প্রথম প্যারাগ্রাফটা দিয়ে। প্রথম প্যারাগ্রাফ হচ্ছে আমাদের এটা। আমরা প্রথম প্যারাগ্রাফটাকে একটু বড় করে সামনে আনি। আমাদের একজন ভলান্টিয়ার লাগবে। মিম হাত তুলেছিলেন আগে, ওনার হয়তো একটা প্রশ্ন আছে। আমি ওনাকে প্রথম ভলান্টিয়ার হিসেবে নিচ্ছি এবং ওনার প্রশ্নটাও, এই প্রশ্নটা সলভ করার পরে ওনার প্রশ্নটা আমি নিয়ে নিচ্ছি। ওকে, মিম একটু আনমিউট। মিম কোথায় গেলেন? মিম আনমিউট করুন। আচ্ছা, মিম কি চলে গেছে? মিমকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, মিমকে আবার পেয়েছি। ওকে, মিম ম্যাম, হ্যাঁ, আনমিউট করুন। ওকে, সো ম্যাম আপনি প্রথমে হেডলাইনটা, প্যাসেজটার হেডলাইনটা পড়ে ফেলুন, কি লেখা আছে? The desalinator producing clean water. ডিসোলিনেটর একটা যন্ত্রের নাম আর কি। নেটর যেখানে আপনি দেখবেন বুঝবেন যে এটা কোনো একটা যন্ত্রের নাম আসলে। তাহলে এই যন্ত্রটা কি করছে? এটা প্রডিউসিং ক্লিন ওয়াটারের বিষয়ে কথা বলছে, তাই না? জি স্যার। এরপরে আপনি হেডলাইন গুলো না পড়ে আপনি আগে এই প্যারাগ্রাফটা পড়বেন। এই প্যারাগ্রাফের আপনি পড়বেন হচ্ছে এখন চারটা সেন্টেন্স। সেন্টেন্স মানে ফুল স্টপ আর কি, চারটা ফুল স্টপ। তো প্রথমে আপনি দুই সেন্টেন্স পড়ে একবার একটু হেডলাইন ম্যাচ করার চেষ্টা করবেন। যদি আমাদের মিলে যায় তাহলে তো হলো। পড়া শুরু করুন তো দেখি প্রথমে কি লেখা আছে। Traveling around Thailand in the 1990s, William Jennison was impressed with the basic rooftop solar heating system that were on many homes, where energy from the sun was absorbed by a plate and then used to heat water for domestic use. আচ্ছা, গ্রেট। মিম, আপনি কি মার্ক করতে পারছেন এখানে কনজাংশন কোনগুলো আছে? কোনগুলোকে আমরা কনজাংশন বলতে পারি?
Sir, ট্রাভেলিং one. অ্যারাউন্ড Sir, উইথ দ্য বেসিক sorry, রুফটপ। sorry. হুম। আচ্ছা, এইটা That হচ্ছে দ্যাট একটা, হ্যাঁ দ্যাট একটা কনজাংশন, এটা দুটো বাক্যকে জয়েন করেছে, আমরা এখানে একটু মার্ক করলাম। তারপর and ওয়্যার, এই যে দেখুন ওয়্যার আছে একটা। oh, sorry, where? Sir, কেন নিচে ওয়্যার? এটা and আসলে প্রোনাউন, হ্যাঁ এটা আসলে প্রোনাউন। এই যে কি প্রোনাউন, এটাকে বলে রিলেটিভ প্রোনাউন। কমার পরে ওয়্যার আছে, এটা আসলে হোমসকে দিয়ে আরেকটা বাক্য শুরু করেছে। সো এই জি স্যার রিলেটিভ প্রোনাউনও আসলে আরেকটা বাক্যর ইন্ডিকেটর। এরপরে কি আছে দেখুন, এনার্জি ওয়াজ অ্যাবজর্ব বাই এ প্লেট এন্ড। and এখানে আছে স্যার এন্ড এখানে কিন্তু একটা কনজাংশন হিসেবে ইউজ হয়েছে, কারণ এখানে দুটো জি স্যার বাক্যকে সে জয়েন করেছে। তার মানে এখানে মূলত বাক্য আছে এক এক হুম দুইটা একটা, তারপর ওয়্যার থেকে হচ্ছে দুইটা, তারপর হচ্ছে তিনটা, এবং তারপর হচ্ছে চারটা। তো চারটা বাক্য আছে, কিন্তু আসলে আমাদের এটা সেন্টেন্স একটাই ধরতে হবে। একটা বাট এটা সেন্টেন্স চারটা বাক্য না, এটা চারটা ক্লজ আছে, তাই না? ক্লজ বাক্যের আছে অংশকে জি ক্লজ স্যার বলছে। ট্রাভেলিং অ্যারাউন্ড দ্য থাইল্যান্ড ইন দ্য 1990s, এই অংশটুকু এটাকে বলে হচ্ছে মডিফাইং ফ্রেজ, মডিফায়ার বলে আর কি, মডিফাইং ফ্রেজ। তো এটা হচ্ছে উইলিয়াম জেনসন, মানে কমার পরে যে নামটা আছে না, তার ব্যাপারে একটা বৈশিষ্ট্য। এটা এক ধরনের অ্যাডজেক্টিভ আর কি, মানে একটা ঘটনা বলছে, ওর ব্যাপারে একটা বৈশিষ্ট্য বলছে, যে ও জি 90 স্যার এর দশকে 1990s-এ ট্রাভেলিং থাইল্যান্ডে এসে করেছে ঘুরে ফিরে থাইল্যান্ডের বেড়াচ্ছে। ঘুরে ফিরে তারপর ডেটের আগ পর্যন্ত প্রথম সেন্টেন্সটার মিনিংটা কি হবে, প্রথম ক্লজটার স্যার মিনিং? সে রুফটপ সোলার হিটিং সিস্টেমে সে খুব ইমপ্রেসড হয়েছে আচ্ছা, এবার বেসিক রুফটপ সোলার হিটিং সোলার সিস্টেম নিয়ে, এবার ওই বেসিক জি স্যার রুফটপ সিস্টেমটার ব্যাপারেই বলছে দ্যাট। তাহলে দ্যাট মানে এই সিস্টেমটা কোথায় ছিল মিম? জি স্যার দ্যাটের ওটা পরের কোথায় ছিল? হ্যাঁ, দ্যাটটা ছিল ওয়্যার অন, মানে পরের বাক্যটা আর কি, মানে পরের বাক্যটা মানে অনেক ঘরে এই যে সোলার সিস্টেমটা সেন্টার সে ছিল, দেখে ইমপ্রেসড হয়েছে জি হয়েছিল। স্যার ভেরি গুড। এবার 3 নম্বর ক্লজটা কি বলছে? এবং এই যে রুফটপ হিটিংটা এটা সান থেকে ওরা অ্যাবজর্ব করছে একটা প্লেটের মাধ্যমে তারপর বা কি এ প্লেট করেছে? প্লেট হুম, এবং সেটা ইউজ করছে একটা ডোমেস্টিক ইউজ মানে গবাদি ক্ষেত্রে এটা ইউজ করেছে ডোমেস্টিক এই মানে বাসা বাড়ি, ডোমেস্টিক বাসা সরি বাসা বাড়ি, বাসা ডোমেস্টিক কাও না, বাসা বাড়ির কাজে ইউজ করেছে আর কি যে এই যে বাসা বাড়ি। অ্যাবজর্ব যেটা সানের মাধ্যমে পানিটা হিট হয়েছে ওই পানিটা এই হট ওয়াটারটা ডোমেস্টিক ইউজে ইউজ করছে মানে ঘর বাড়ির কাজে ইউজ ব্যবহার করেছে, করেছে কারেক্ট। তার জি মানে স্যার এখানে মিম আমরা কয়েকটা তথ্য, ওভারঅল প্রথম বাক্যটা থেকে আমরা তথ্য পেলাম যে ডোমেস্টিক ইউজে ব্যবহারের, মানে পানি গরম করার জন্য একটা প্লেটকে দিয়ে রোদের তাপটাকে, রোদের এনার্জিটাকে অ্যাবজর্ব করার একটা সিস্টেম ছিল। সেই সিস্টেমটা ছিল জি অনেকগুলো স্যার বাড়িতে। আর এই বাড়ির এই সিস্টেমগুলো দেখেই উইলিয়াম জেনসন কি হয়েছিল, ইমপ্রেসড হয়েছিল। কোথায়? ইমপ্রেসড হয়েছিল থাইল্যান্ডে। এটা গেল আমাদের প্রথম বাক্য। প্রথম বাক্যে আমরা তাহলে পেলাম উইলিয়াম জেনসন মুগ্ধ হয়েছে 90-এর দশকে, তাই না, সোলার সিস্টেম দেখে। ওকে, জি এবার স্যার তো পরের বাক্যটা কি বলছে দেখেন তো, মানে পরের বাক্যটা। 2 decades later, Jameson developed that basic idea he saw in Southeast Asia into a portable device that uses the power from the sun to purify water. আচ্ছা, 2 দশক পরে মানে 20 বছর পরে, তাই না, 20 বছর পরে পরে, জি স্যার 20 বছর পরে জেনসন কি করেছিল ম্যাম বলুন তো? জি স্যার হ্যাঁ, বুঝতে দুই পারিনি দশক পরে ও কি করলো, 2 দশক পরে ও কি করেছিল? আচ্ছা কিছু একটা ডেভেলপ করছে যেটা হচ্ছে হুম, একটা বেসিক আইডিয়া যেটা সে দেখেছিল সে সাউথ ইস্ট এশিয়াতে ইনটু এ পোর্টেবল ডিভাইস এর মাধ্যমে এবং আচ্ছা দ্যাট যেটা ইউজ করা হয় হচ্ছে পিউরিফাই ওয়াটার সান থেকে ওয়াটার পিউরিফায়ার কাজে ইউজ করা হয় আচ্ছা, হয়েছে কিন্তু এখানে এই দ্যাট বেসিক আইডিয়া মানে হচ্ছে ওই বেসিক আইডিয়াটা, দ্যাট মানে হচ্ছে ওই, তাই না, ওই বেসিক আইডিয়াটা। রুফটপ ওই সোলার আইডিয়াটা কোনটা হিটিং বলছে? সিস্টেম রুফটপের রুফটপ সোলার সোলার হিটিং সিস্টেম। সিস্টেম আর সাউথ ইস্ট সোলার এশিয়া হিটিং বলতে সিস্টেম কোন জায়গাটাকে বোঝাচ্ছে আসলে? স্যার থাইল্যান্ড থাইল্যান্ডকে বোঝাচ্ছে। জিস্ট কি, ওভারঅল তাহলে কি বুঝতে পারলেন মিম? স্যার হোয়াট ইজ ওভারঅল দ্য বুঝতে জিস্ট? পারলাম স্যার মানে কোন একটা আইডিয়া বা কোন একটা যেটা থেকে সে অনেকগুলা অ্যাডভান্টেজ
পাইছে, যেটা হচ্ছে অনেক কাজে ইউজ করতে পারে আর কি। মূল ওকে, একটা আইডিয়া। হ্যাঁ ঠিক আছে। সো এডুকেশন কয়েক বুঝতে সেকেন্ড পারছি। সবাই, মিম সহ সবাই আর কি, আপনারা ভাবুন, বলার দরকার নাই আমার কাছে, বাট আপনারা কয়েক সেকেন্ড একটু ভাবুন যে দুই সেন্টেন্সে আপনারা যা পড়েছেন এটা থেকে আপনারা একটা পিকচার, একটা কল্পনা করুন। দেখুন তো চোখের সামনে আপনারা উইলিয়াম জেনসনকে দেখতে পাচ্ছেন কিনা। 90-এর দশকে এসে থাইল্যান্ডে ঘুরতেছে, ঘুরতে গিয়ে সে হচ্ছে ইমপ্রেস হচ্ছে, কি দেখে ইমপ্রেস হচ্ছে? রুফটপে বাসার ছাদে যে সোলার দিয়ে হিটিং সিস্টেমটা আছে সেটা দেখে সে মুগ্ধ হচ্ছে। সে দেখতে পাচ্ছে এটা অনেক বাড়িতে আছে, আর ওই বাড়িগুলোতে এই এই সোলার সিস্টেম থেকে এনার্জি অ্যাবজর্ব হচ্ছে একটা প্লেটে, সূর্যের আলোর শক্তিটা, এবং তারপর সেই শক্তিটা, এনার্জিটা দিয়ে ওরা ডোমেস্টিক ইউজের পানি গরম করছে। এটা দেখে সে খুব মুগ্ধ হয়েছে। 20 বছর পার হয়ে গেছে। 20 বছর পরে জেনসেন এই আইডিয়াটাকে, এই বেসিক আইডিয়াটাকে, যেটা সে থাইল্যান্ডে দেখলো, সেটা থেকে সে একটা পোর্টেবল ডিভাইস বানিয়ে ফেলেছে। ডিভাইসটা বানিয়ে সে এখন কি করতেছে, ওই যে পাওয়ার ফ্রম দ্য সান, সূর্যের আলোর শক্তিকে, ওরা সূর্যের আলোর শক্তি দিয়ে পানি গরম করতো, ও পাওয়ার ফ্রম সান দিয়ে পিউরিফাই ওয়াটার করতেছে মিম, রাইট? পানিকে এবার সে পরিশুদ্ধ করতেছে। সবাই দেখুন কল্পনায় আপনারা এই ঘটনাটা দেখতে পেলেন কিনা, পেয়েছেন সবাই? রাইট। আচ্ছা, দেখতে পেয়ে থাকলে এবার আমরা হচ্ছে অপশনের দিকে ম্যাচ করব। তার আগে মিমের প্রশ্নটা আমি শুনে নেব। মিম, আপনার প্রশ্ন কি ছিল? স্যার, আমার প্রশ্ন ছিল হচ্ছে, আমরা যে 2 সেন্টেন্স পড়বো বা 4 সেন্টেন্স, সেটা কি প্রত্যেকটা প্যারাগ্রাফ একই সাথে, নাকি এক একটা প্যারাগ্রাফ, যেমন এখন একটা আমি এ ওয়ান পড়লাম? স্টেপ ওয়ান, হ্যাঁ, একটা একটা করে আমরা আগাবো, স্যার, একটা একটা করে, এখানে এবং তো স্যার সিরিয়ালি। এ প্যারাগ্রাফই স্যার 2টা সেন্টেন্স, মানে ছোট, পুরোটাই তখন আমাকে পড়তে হবে আর কি। হ্যাঁ, মানে পুরোটা বা পুরোটা না, ওইটা আমরা ছোট হিসেবই যেটা, করব না। সেটা। হ্যাঁ, আমরা জি জাস্ট স্যার। ফুল স্টপ হিসেব করব আর কি, যে জাস্ট ফুল দুটো স্টপ সেন্টেন্স হিসেবে। করে করে আমরা আগাবো। ওকে, মানে জি 4টা সেন্টেন্স আর কি, জি স্যার। ওভারঅল 4 সেন্টেন্স অ্যাপ্রোচ। ওকে মিম, গট জি ইট? স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার। ঠিক আছে। তো মিম তো সুন্দর করে আমাদের প্যারাগ্রাফটা পড়লো, এবার অপশনস গুলো পড়ার জন্য আমাদের আরেকজনকে হেল্প লাগবে। আমি নীরবকে ডাকছি। নীরব, আনমিউট করুন। ওকে, ঠিক আছে নীরব, এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, আমরা এই যে হেডলাইন গুলো আছে, হেডলাইন গুলোতে গিয়ে আমরা একটু দেখব যে মানে প্রসেস অফ এলিমিনেশনে কোনগুলো আমাদের এখানে আসলে ম্যাচ করতে পারে। তো আমি কিছু হেডলাইনকে আমি নিচ্ছি, আবার বাকিগুলোকে নেব। নীরব, আপনি আমার সাথে একটু থাকুন। চলুন আমরা দেখি এগুলোকে জয়েন করানো যায় কিনা। ওকে, দেখা যাচ্ছে এটা রাখলাম, দেখি বাকিগুলোকে অ্যাড করা যায় কিনা 5-এর পরে। ওকে নীরব, এবার আমরা হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন আগাবো। সো আমরা প্রথমে পড়া শুরু করব হচ্ছে বাম দিক থেকে, মানে এক এক থেকে আর কি। যাদের কাছে বই আছে, অবভিয়াসলি অনেকের কাছে, আপনাদের কাছে নিশ্চয় বই আছে, আপনারাও একটু চেক করুন যে কোন অপশনটা কাছাকাছি যাচ্ছে। সো নীরব, প্রথমটা পড়ুন একটু, প্রথমটা কি বলেছে? নীরব কোথায়? নীরব, স্যার আনমিউট করতে পারিনি। আচ্ছা বলুন, 1 নম্বরটা কি বলেছে? গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন। এইখানে আপনি যখন পড়ছেন প্রসেস অফ এলিমিনেশনে, আপনি যখন মাল্টিপল চয়েস সলভ করেছিলেন লিসনিং এ, আপনি খেয়াল করেছিলেন যে এমন কোন শব্দ আছে কিনা যেটার জন্য আমি এটাকে বাদ দিতে পারি? নীরব, এখানে একটা শব্দ আছে যেটার জন্য আপনি এই 1 নম্বরটাকে বাদ দিতে পারেন, কোনটা বলুন তো? স্যার ফাইন্যান্স। ফাইন্যান্স, টাকা পয়সার কথা আপনি পড়েন নাই, রাইট? এই জন্য আপনি 1 নম্বরকে বলবেন যে না, 1 নম্বরটা আমার অ্যান্সার হবে না। 2, অ্যান আনএক্সপেক্টেড বেনিফিট। অপ্রত্যাশিত বেনিফিট। এখানে কিন্তু বেনিফিট একটা পজিটিভ কথা, এখানেও কিন্তু পজিটিভ কথাই সে বলেছে, তাই না? একটা জিনিস, একটা জিনিস তৈরি করেছে। নীরব, এটাকে আপনি হাতে রাখবেন, এটা আমাদের হইতে পারে। আমরা আবার পরবর্তীতে এর চেয়ে ভালো কোনো কিছু না পেলে আবার এখানে আমরা ব্যাক করব, ঠিক আছে? 3 নম্বরটা পড়ুন। ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন টু নিউ প্রোডাক্ট। নীরব, এখানে কি ও কোনো নিউ প্রোডাক্ট তৈরি করেছিল? না স্যার, তবে স্যার এটা নতুন ইন্সপিরেশন তো পেলো তাহলে যে আমরা এটাকেও হাতে রাখছি, তাই 3 নম্বরকে আমরা হাতে রাখলাম। 4 নম্বরটা পড়ুন। দি রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার ফর দ্য ডিভাইস। পটেনশিয়াল মানে সম্ভাব্য কাস্টমারদের কথা এখানে কি আমরা পড়েছি? নো সম্ভাব্য স্যার, কাস্টমার, কাস্টমারের কথা পড়িনি না স্যার। কাস্টমার শব্দটার জন্য আমরা এটাকে বাদ দিতে পারি, যে এটা আমাদের অ্যান্সার হবে না।
কারণ কাস্টমার কথাটা আমরা পড়িনি। 5, What makes the device different from alternatives? আমরা ডিভাইস Alternative. নিয়ে পড়েছি, অল্টারনেটিভের থেকে এটা ডিফারেন্ট কিনা কিছু একটা পার্থক্যের কথা বলেছে আগের তুলনায়, তাই না? তো এটা আমরা হাতে রেখে দিলাম নীরব, পরে আমরা একটু দেখি। এটাকে এক কথা আমরা বাদ দিলাম না আসলে। হুম। এবার আমরা একটু পরের অপশনস গুলোর দিকে দেখি, পরের অপশন গুলো আমাদের কি বলেছে। এবার দেখেন হচ্ছে পরেরটা বলছে এই 6 নাম্বারটা কি বলছে, Cleaning water from a range of sources. সোর্সের কথা কি এখানে আছে? না স্যার, কি এখানে বলছে? সোর্সের কথা নেই, এই সোর্সের কথা। প্যাসেজের মধ্যে কিছু কথা নেই। এই সোর্স শব্দটার জন্য আমরা এটাকে বাদ দিতে পারি। আপনারা বাকিরা সবাই খেয়াল করছেন, আমরা অজুহাত খুঁজে বের করে বাদ দিচ্ছি, রাইট? আর যেটাকে আমরা এক কথায় বাদ দিতে পারছি না ওটাকে রেখে দিচ্ছি। আগে আমরা অবভিয়াস গুলোকে বাদ দিব। 7 নম্বরটা বলুন। Overcoming production difficulties. প্রোডাকশনের কথা কিন্তু এখন আমরা পড়িনি, না তাই না? না স্যার। প্রোডাকশনের কথা কিন্তু আমরা এখনো পড়িনি, সো আমরা এটাকে বাদ দিতে পারি আসলে। তারপর Profit not the primary goal. ওদের গোল কি সেটা কি বলছে এখনো? না স্যার, কোনো গোল এখানে বলেনি। গোল মানে উদ্দেশ্যটাকে এখনো বলে নাই, এটাকে আমি বাদ দিলাম। 9 A warm welcome for the device. হতে পারে। স্যার এটা তো আমার মনে হচ্ছে যে হতে পারে না, কারণ এখনো তো এটা ওয়েলকাম সম্পর্কে পড়িনি, জাস্ট সে ওয়েলকাম করা মানে আগমন ব্যাপারে কিছু বলেনি। 10 the number of people affected by water shortages. কত সংখ্যক মানুষজন ওয়াটার শর্টেজের কারণে আসলে সাফার করতেছে বা এফেক্টেড, প্রভাবিত হয়েছে। তো এটা যে প্যারাগ্রাফের হেডলাইন, সেই প্যারাগ্রাফে আপনি একটা মানুষের সংখ্যা পাবেন যারা ওয়াটার শর্টেজ ও ওয়াটারের অভাবে সাফার করতেছে, সেটা আপনি এখানে পাননি। তো আপনি 10 নম্বরটাকে বাদ দিলেন। তাহলে আমাদের হাতে অপশন হচ্ছে 2, 3 এবং 5। নীরব, ঠিক আছে? এখন নীরব আপনি সহ বাকি সবাই এটার ব্যাপারে একটু ভোট দিবে যে কার কাছে কি মনে হচ্ছে এই তিনটার মধ্যে কোনটাকে বাদ দেওয়া যায় এবং কোনটাকে রাখা যায় এই প্যারাগ্রাফ থেকে। সবাই প্যারাগ্রাফটার দিকে আরেকবার তাকান এবং 2, 3, 5-এর মধ্যে কোনটাকে রাখবেন কোনটাকে বাদ দেবেন একটু ভেবে ফেলুন। 3 নাম্বারটা হতে পারে। ওকে, এখন স্যার ভোট 2 নাম্বার হবে। স্যার দুই 3। আর পাঁচ বাদ। ওকে, সবাইকে মিট করে দিয়েছি। আমরা চ্যাট বক্স ওপেন করব, ঠিক আছে? চ্যাট বক্স ওপেন করব এবং চ্যাট বক্সে আমরা ভোট দিব। সবাই একটু ভেবে নেন আর 30 সেকেন্ড সবাই একটু ভাবুন। 3, 2, 5। চ্যাট বক্স ওপেন হতে যাচ্ছে এখন। চ্যাট বক্স ওপেন থাকবে হচ্ছে 15 সেকেন্ড। 15 সেকেন্ডের মধ্যে আপনারা একটা ভোট দেওয়ার চেষ্টা করুন তিনটার মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার। রেডি, স্টেডি, গো। 2, 3, 5। এখন পর্যন্ত জান্নাতুন নিসা ছাড়া সবার অ্যান্সার ভুল হচ্ছে, কেন বলুন তো? দেখেন তো জান্নাতুন নিসা কিভাবে লিখছে, কেন ওর অ্যান্সারটা মানে ও সরি আরচির টাইপের অ্যান্সারটাও ঠিক আছে, জান্নাতুন নিসা, আরচি, আরেফিন ওদের অ্যান্সার গুলোর ধরনটা ঠিক আছে। রেজওয়ানের ঠিক আছে, হ্যাঁ। রাশেদ ঠিক আছে, হ্যাঁ রাশেদ ঠিক আছে, সুপর্ণার ঠিক আছে, কয়েকজনের ঠিক আছে। একটু খেয়াল করে দেখুন বাকিরা, হ্যাঁ এইবার সবাই হচ্ছে লাইনে অ্যান্সার দিতেছেন। আচ্ছা, এই তো ধরতে পারছেন, খুবই স্মার্ট গ্রুপ অফ পিপল। আচ্ছা, আমরা এবার হচ্ছে আমাদের মেম, আবার ভুল দিছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আমরা হচ্ছে এটাকে সলভ করব, এই তিনটার মধ্যে কোনটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, রাইট? সো নীরবকে আরেকবার আমরা ডেকে আনতেছি। নীরব আনমিউট করুন। জি স্যার। নীরব, আমরা 3, 2, 5-এর মধ্যে একটাকে বাদ দিব আমি এখন। হুম, আপনি বলবেন আমি কেন এটাকে বাদ দিলাম। আমি বাদ দিলাম হচ্ছে 5 নম্বরকে। কেন বাদ দিলাম? স্যার এখানে অন্য ডিভাইস সম্পর্কে আমরা শুনতে পাইনি, এজন্য এটার ডিফারেন্সিয়েট করতে অল্টারনেটিভটা না, পারতেছি না। হ্যাঁ জি আরেকটা স্যার। ডিভাইস এখানে আছে কিন্তু সেটা এটার অল্টারনেটিভ না, তাই জি না? স্যার। এটা পিউরিফাই করে ওয়াটারকে, ওইটা ওয়াটারকে হিট করে, গরম করে। পিউরিফাই এবং হিট যেটা করে সেটা সম্পূর্ণ দুটো আলাদা ডিভাইস, তো এরা এক অন্যের অল্টারনেটিভ না। জি স্যার। নীরব, এবার আমি বাদ দিলাম 2 নম্বরকে, বলেন কেন 2 নম্বরকে বাদ দিয়েছি?
তো এখানে যিনি ছিল তিনি জাস্ট দেখে অবাক হয়েছে, এখন সে বেনিফিট, আনএক্সপেক্টেড বেনিফিট বলতে সে যদি এটা আবিষ্কার করে হঠাৎ করে অন্যরকম এখনো একটা এটার বেনিফিট বেনিফিট পাইতো, আমরা দেখতে পাচ্ছি না, না দেখতে পাইনি। জিনিসটার বেনিফিট আমরা দেখতে পাচ্ছি না। অ্যান্সার তাহলে আমাদের প্রসেস অফ এলিমিনেশন রয়ে গেল 3। নীরব, 3 কেন আমাদের অ্যান্সার আপনার মনে হয়? ইনিশিয়াল ইন্সপিরেশনের কথা এখানে কোথায় বলেছে? স্যার কারণ উইলিয়াম জেনেসন দেখলো জিনিসটা, দেখে সে একটা ইন্সপায়ার্ড হলো যে এই জিনিসটা এরা করতেছে, মানে একটা নতুন জিনিস দেখলো আর কি, তো এই জন্য নতুন জিনিস দেখে হয়তো বা স্যার ইন্সপায়ার সে বেসিক আইডিয়া নিয়ে স্যার ইন্সপায়ারেশনটা ইমপ্রেস হয়েছে একটা সে ওই নতুন প্রোডাক্ট জিনিসটা তৈরি থেকে করার জন্য ইমপ্রেস সে হয়েছে। inspiration পেলো। ট্রু ট্রু ট্রু, ঠিক আছে, স্যার সবার উনি মোটামুটি বর্ণনাটাই সোলার ঠিক হিটিং আছে। দেখে ইন্সপিরেশন হতে পারে। হ্যাঁ, প্রথম অংশটুকু হচ্ছে ইন্সপিরেশন, যেটা দেখে সে ইমপ্রেসড হয়েছিল, আর পরের অংশে সে একটা নিউ প্রোডাক্ট পেল, রাইট? আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, সেই প্রশ্নটার জবাব আপনারা একটু হাত তুলে কেউ দেওয়ার চেষ্টা করবেন, যে প্রশ্নটার জবাবটা আসলে কি। স্যার, ফাইনাল এক্সামে তো আমরা এত সময় পাবো না বসে বসে চিন্তা করার জন্য, তখন আমাদের তাহলে কি হবে? এই প্রশ্নটার জবাবটা আসলে কি, কে দিতে পারবেন? হাত তুলুন তো দেখি। ফাইনাল এক্সামে তো এত বসে চিন্তা করে আমরা অ্যান্সার দিতে পারবো না, তাহলে ফাইনাল এক্সামে আমরা কি করব? কেউ দিতে পারবেন এটা জবাব? ইসনাত, মৌ দিতে চাচ্ছে। ইসনাত এবং মৌ দুইজনকে আমি আনমিউট করতে দেবো। ইসনাত, বলেন। স্যার, ফাইনাল এক্সামে তো এত সময় পাবো না, তাহলে আমরা কি হবে? স্যার প্রথমে আমরা সব ইয়াগুলো যে কোশ্চেন গুলো আছে সবগুলো আগেই পড়ে ফেলবো, প্রথম গিয়ে কোশ্চেন গুলো পড়ে না, ফেলে তারপরে হ্যাঁ, প্যাসেজ গুলো যখন পড়া শুরু করব তখন ওইগুলো তো আমাদের মনে থাকবে যে কি কি পড়ে আসছে ওখানে। এইটা একটা আপনার ভালো প্ল্যান আর কি, যেটা প্যারালাল অ্যাপ্রোচ আর কি। আমি সামনে এটাকে আরো সুন্দর করে আপনাদের সবাইকে বুঝিয়ে এবং ট্রেনিংও আমি দিব, ওইভাবে আমাদের সময় বাঁচবে বটে। বাট আমি আরেকটা জবাব চাচ্ছি না, ঠিক আছে? আমি একটু মোর বেসিক কাছে যাচ্ছি। আইডিয়াটা আমরা পাবো আর কি তখন। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। আমি একটু মোর কাছে যাচ্ছি। মৌ, এই প্রশ্নটার জবাব কি, যে স্যার ফাইনাল এক্সামে তো আমি এত সময় পাবো না, তখন আমি কি করব, তাহলে আমার কি হবে আসলে? মৌ আনমিউট করতে পারছে না কোন একটা কারণে, আমরা কি দেবযানীর কাছে যাব কিনা? আচ্ছা, ওকে, মৌকে আনমিউট করতে পারছেন? আচ্ছা, মৌ বোধহয় আনমিউট করতে পারছে না, আমরা ইর কাছে যাচ্ছি। দেবযানী, আপনি একটু বলুন তো। স্যার হাইলাইট করবো, মডিফায়ার করলা স্যার, অ্যাডজেক্টিভ একদম হাইলাইট করবো। ওকে, এটা একটা অ্যাপ্রোচ হতে পারে, বাট এটাও কারেক্ট অ্যান্সার। আমি আমার প্রশ্নটা কারেক্ট অ্যান্সার না। জান্নাতুন্নিসা, আপনার মতে কারেক্ট অ্যান্সার কি? স্যার ফাইনাল এক্সামে তো এইভাবে সলভ করার এত সময় পাবো না, এটা জব কি? স্যার আমি যেটা করলাম, আমি প্রথম যে লাইনটা পড়লাম হুম। সেন্টেন্সটা বা দ্বিতীয় সেন্টেন্সটা, ওর মধ্যে থেকে একটা যে কোনো শব্দ খুঁজে বের করলাম যে এইটাই হয়তো হতে পারে, ওইটা সিনোনিম আমি খুঁজলাম। না না ঠিক না না আছে, না, দ্যাটস নট দ্য ওয়ে। মহাভুল। ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা ম্যাচই করতে পারবো না, জিস্ট করতে হবে। আচ্ছা, ওকে, কোন একটা কারণে আপনারা ভুল বুঝতেছেন, সো আমার কথাটা সবাই একটু খেয়াল করুন এবং প্রশ্নটাকে আরেকবার সবাই একটু মনে রাখেন। যে স্যার ফাইনাল এক্সামে তো এত চিন্তা করে অ্যান্সার দেওয়ার সময় পাবো না। চিন্তা করে অ্যান্সার দেওয়াটা একটা স্কিল। হুম। তো এই মুহূর্তে আপনারা প্রসেসটা দেখছেন, প্র্যাকটিস করে এই স্কিলটা আপনাদের কম সময়ের মধ্যে করতে হবে, সাইকেল চালানোর মতো। এটাকে বলে এফিশিয়েন্ট হওয়া। স্কিল থাকা এক জিনিস, এফিশিয়েন্ট হওয়া হচ্ছে আরেক জিনিস। এফিশিয়েন্ট হওয়ার জন্য ওই স্কিলটাকে নিয়মিত প্র্যাকটিস করতে হয়। যদি আপনি নিয়মিত প্র্যাকটিস করেন, আপনার এফিসিয়েন্সি বাড়বে, মানে অল্প সময়ে আপনি এই কাজটা করতে পারবেন। তো আজকে আমরা যে জিনিসটা করলাম সেটা হচ্ছে, আমরা যখন দুটো সেন্টেন্স পড়লাম, পড়ে এটা জিস্ট ভাবলাম, তাই না? দুটো সেন্টেন্স পড়লাম এবং পড়ার সময় আমরা একটু ভেঙে ভেঙে দেখলাম, যে আলাদা আলাদা ক্লজে ভাগ করলাম, এগুলোকে বলে স্কিল। আপনি যদি রেগুলারলি এই কাজটা করেন, এফোর্ট দিয়ে করেন, নিয়ম মেনে করেন, আপনি যদি এক এক দিন এক এক স্কিলকে অ্যাডপ্ট করার চেষ্টা করেন, দিন শেষে আপনার কোনো এফিসিয়েন্সি আসবে না। আমার কথাটা কি বোঝা যাচ্ছে? কিন্তু আপনি যদি একটা স্কিলকে টার্গেট করেন, যে হ্যাঁ, লিস্ট অফ কে এইভাবে আমি সলভ করার চেষ্টা করবো, আমি জিস্ট বোঝার যে আমার স্কিলটা, মানে একটু আগে আমরা যেটা করলাম আর কি, যে মিস্টার জিম ইজ এ গুড ফাদার, 4টা সেন্টেন্স পড়ে এটা ভাবার যে একটা অভ্যাসটা, এই স্কিলটাই আমি প্রতিদিন প্র্যাকটিস করব যেন আমি এফিশিয়েন্ট হয়ে উঠি। তাহলে একটা স্কিল ধরে আপনি যদি এখন থেকে, আপনাদের পরীক্ষা দিতে ধরুন আর 2 মাসের মতো সময় আছে, তো এখন থেকে আপনার যদি রেগুলারলি যখনই লিস্ট অফ হেডিংস করছেন এবং পরবর্তীতে আপনাদের মাল্টিপল চয়েস এটা আসবে, তো আপনারা যখন এই স্কিলটা পড়ে জিস্ট বোঝার প্র্যাকটিসটা, এই স্কিলটাকে আপনারা যখন বারবার প্র্যাকটিস করতে থাকবেন, এফিসিয়েন্সি বাড়বে।
এবং এফিসিয়েন্সি বাড়ার কারণে ফাইনাল এক্সামে আপনি দ্রুত এই কাজটা করতে পারবেন, ঠিক সাইকেল চালানোর মতো। আপনি জানেন হ্যান্ডেল কিভাবে ধরতে হয়, আপনি জানেন প্যাডেল কিভাবে করতে হয়। যদি নিয়মিত আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনি খুব দ্রুত এবং খুব স্বচ্ছন্দের সাথে চালাতে পারবেন। যদি আপনি নিয়মিত প্র্যাকটিস না করেন, আপনি জানবেন কিভাবে করতে হয় কিন্তু আপনি ঠিকমতো চালাতে পারবেন না। আপনি যদি প্রথম দিন এক টেকনিকে সাইকেল চালানোর চেষ্টা করেন, পরের দিন আরেক টেকনিকে সাইকেল চালানোর চেষ্টা করেন, তারপরের দিন আরেক টেকনিক সাইকেল চালানোর চেষ্টা করেন, দিন শেষে আপনার 2 মাস চলে যাবে, আপনার কোনো কিছুতে এফিসিয়েন্সি আসবে না। সব স্কিল আপনি জানা, আপনার মাথার ভিতর প্যাচ লেগে আছে, আপনি কোনো স্কিলে এফিশিয়েন্ট না। আমার কথাটা বোঝা যাচ্ছে? সো যেটা আমি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, এবং প্রথম থেকে সবসময় আমি আপনাদের যেটা বলি সেটা হচ্ছে যে যখন এই কোর্সটা করতেছেন আমরা ট্রাই করব অন্যান্য ইনফরমেশন থেকে একটু দূরে থাকার জন্য, রাইট? আমি যেই প্রসেসটাতে সলভ করছি সেই প্রসেসটা কিন্তু কাজে লাগছে, স্টুডেন্টের পরীক্ষা দিয়ে স্কোর আসতেছে। সো স্টে পুট এবং এখানে থাকেন। কেন এই কথাটা বলতেছি? কারণ রিডিং এর ক্ষেত্রে এটা আপনাদের স্বাভাবিক। যেমন ধরেন আজকে ক্লাসের শুরুতে একজন বললেন যে তিনি লিস্ট অফ হেডিংস অন্য ওই বইটা সলভ করে ফেলেছেন, অথচ ওনার এটা করা উচিত হয়নি, রাইট? কারণ উনি এটা করে ফেলেছেন অবভিয়াসলি, আমরা আজকে যে অ্যাপ্রোচটা ট্রাই করলাম সেই অ্যাপ্রোচ উনি ট্রাই করেন নাই। সো উনি কিন্তু এখন আর ওটার দিকে যাবেন না, ওনার মাথায় আরেক টেকনিক আছে, উনি হয়তো অন্য কোনো টেকনিক পড়ে ওটাকে ট্রাই করেছেন। এখন আমার টেকনিকটা আবার দেখলেন, উনি একদিন এটা ট্রাই করবেন, আরেকদিন ওটা ট্রাই করবেন। একদিন এটাতে উনি দেখবেন পারছেন না, তখন উনি ওটা আবার ট্রাই করবেন, ওটাতে আবার পারবেন না, আবার এটাতে আসবেন। দিন শেষে আমরা কিন্তু এফিশিয়েন্ট হতে পারবো না। সো এইটা সবাইকে আমি একটু বলে রাখছি যে রিডিং ক্লাসের ক্ষেত্রে এফিসিয়েন্সি বাড়ানোটা যেমন দরকার, স্কিলটাও আমাদের ডেভেলপ করা কিন্তু দরকার, রাইট? সো আরেকবার আমরা একটু প্রথম প্যারাগ্রাফটার সলভের প্রসেসটা আরেকবার একটু দেখি আমরা সবাই। 4 সেন্টেন্স অ্যাপ্রোচ বলতে আমরা কি বুঝেছি? আমাদের আজকের প্রথম প্যারাগ্রাফটাতে 2টো সেন্টেন্সই আসলে ছিল। সো 2টো সেন্টেন্স পরে আমরা জিস্ট ভেবেছি। জিস্ট কি? শর্ট সামারি অফ সাম কোহেরেন্ট সেন্টেন্স, মানে পরপর যে কোহেরেন্ট সেন্টেন্স গুলো আছে সেগুলোর ওভারঅল জিস্ট ভাবা। রিডিং টেস্টের ক্ষেত্রে প্যাসেজ পড়ে প্যাসেজের মধ্যে থেকে একটা দুটো ওয়ার্ডের সিনোনিম ভাবতে আপনি পারবেন না, ইউ ক্যানট ডু দ্যাট ওয়ার্ড বাই ওয়ার্ড, এবং বিশেষ করে ওয়ার্ডের সাথে সিনোনিম আপনি হেডলাইনের ম্যাচও করতে পারবেন না। দেখুন এখানকার কোন শব্দের সাথে আপনি এখানকার সিনোনিম পাবেন না। কোন শব্দটার সিনোনিম নিউ প্রোডাক্ট, আসলে কোন শব্দটার সিনোনিম ইনিশিয়াল ইন্সপিরেশন। না, আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি ওই জিনিসটাই বলেছিলাম যে এই যে লাইনটা আপনি দেখলেন, জিস্টের যে লাইনটা, এটা এখানকার কোন শব্দের সাথে প্যারালাল মিললো না, কিন্তু আপনাদের পড়ে ওভারঅল মিনিংটাকে একটু ভাবার বা সামারি করার অভ্যাস করতে হবে। সো it's very important that you understand and try the approach I'm showing to you and practice it to become efficient. Having a skill and become efficient in it are not the same thing. Okay, so 2 সেন্টেন্স আমরা জিস্ট পড়বো, লিস্ট অফ হেডিংসে যাব। লিস্ট অফ হেডিংস থেকে আমরা প্রসেস অফ এলিমিনেশনে বাদ দিয়েছি এবং তারপর আমরা একটা কারেক্ট অ্যান্সার দিকে এসেছি। নাও লেটস ট্রাই উইথ দ্য 15, মানে 15 নাম্বার কোশ্চেনটা আমরা ট্রাই করি, যেখানে আমাদের সেকশন বি আছে। সেকশন বি একটু বড় প্যারাগ্রাফ এবং এখানে অনেকগুলো সেন্টেন্স আছে, এখানে কিন্তু আর 2 সেন্টেন্স নাই, রাইট? সো বাট এর আগেরটা আমরা 2 সেন্টেন্স অ্যান্সার পেয়েছি, এখানেও আবার আমরা একবার ট্রাই করবো 2 সেন্টেন্স অ্যান্সার পাচ্ছি কিনা। কে পড়বেন? আমার ভলান্টিয়ার কে হবেন বি প্যারাগ্রাফের জন্য? আচ্ছা, মিম আমাদের ভলান্টিয়ার হবে, সাইফুলও ভলান্টিয়ার হতে যাচ্ছে। মিম একটু পড়েছিলেন, রাইট? মিমকে আমরা একটু পরে দিই, তাহলে আমরা সাইফুলকে একটু দিই আগে। সাইফুল আনমিউট করুন তো ভাইয়া। হ্যাঁ স্যার। ঠিক আছে সাইফুল, আমরা এই প্যারাগ্রাফটা এখন একটু পড়বো, রাইট? আমি আপনার জন্য এটাকে আলাদা একটা সেশন নিচ্ছি। লেটস ট্রাই দিস। চলুন আমরা এটাকে একটু পড়ে দেখি। পড়ুন, কি লেখা আছে? The desalinator. The desalinator operates as a mobile Desalination unit unit that can take water from water different places, such as the sea, rivers, boreholes, and rain, and purify it for human consumption. এখানে শেষ সাইফুল, রাইট? এখানে Right. আমরা এবার খেয়াল করি যে এখানে আমাদের কনজাংশন কি কি আছে। প্রথম কনজাংশন হচ্ছে দ্যাট হচ্ছে দুটো বাক্যকে জয়েন করছে, রাইট? দ্যাট হচ্ছে একটা টেকনিক্যালি প্রিপোজিশন যেটা এই ডিসেলিনেটরকে বোঝাচ্ছে। আরেকটা হচ্ছে এন্ড, right, সাচ sir. এস দিয়ে উদাহরণ দেয়, তাই না? সাচ এস দিয়ে আমরা কিন্তু
উদাহরণ স্পিকিং এর সময় দিয়েছিলাম। তো সাচেস হচ্ছে উদাহরণ, লাস্ট কথাটা এই জি ডিফারেন্ট প্লেসের উদাহরণ, এন্ড দিয়ে আরেকটা বাক্য আছে যেটা এই জায়গায় এসে শেষ হয়েছে। ঠিক আছে, তো রাইট সবাই একটু খেয়াল করুন, আমাদের এখানে বাক্য হচ্ছে প্রথম বাক্যটা, আমি প্রথম বাক্যটা আবার বলছি, আপনি একটু খেয়াল করুন এটার মিনিংটা কি। ডিসোলিনেটর অপারেটস, এটা কাজ করে অ্যাজ এ মোবাইল ডিস্যালিনেশন ইউনিট। ডিস্যালিনেশন মানে কি, এটাকে আমরা জানি নোনা পানিকে এটা হচ্ছে, মানে পানযোগ্য পানি করা। হ্যাঁ, স্যালিনেশন মানে হচ্ছে লবণ লাগানো, তাই না? স্যালাইন ওয়াটারকে মানে স্যালিনেশন, হুম, ফ্রেশ ওয়াটার হ্যাঁ, করা, স্যালাইন মানে কিন্তু নোনা পানি, তাই না? স্যালাইন মানে নোনা পানি, তো স্যালাইন নোনা থেকে পানি। এসেছে স্যালিনেশন। রাইট স্যার। তো ওয়াটার উইথ সল্ট, সল্ট আছে এরকম ওয়াটারকে, এবং এই শব্দ থেকে স্যালারি শব্দ এসেছে কিন্তু, রাইট? রোমানদের সৈন্যদেরকে প্রথমে যখন স্যালারি দেওয়া হতো, ওদেরকে স্যালারি দিত লবণ দিয়ে, তো ওই জন্য সল্ট থেকে স্যালারি শব্দটা আসছে চাকরির। তো স্যালিনেশন, ওয়াটার উইথ সল্ট। তো আর ডি মানে হচ্ছে এটা মুক্ত করা, ডি স্যালিনেশন, রিমুভিং সল্ট ফ্রম ওয়াটার। সাইফুল যেটা বললেন অ্যাকচুয়ালি মাত্র। তো ডিসিলেন্টর সাইফুল তাহলে একটা মোবাইল, মোবাইল কেন বললো এখানে সাইফুল, মোবাইলটা কেন বললো? মোবাইল মানে এটা ভ্রাম্যমান বোঝানো হয়েছে, মানে এটা দিয়ে মুভ করা যায়, তাই না? এটা মুভ মুভ করা করা যায়, যায়। রাইট। মুভ করে ওরা, হ্যাঁ, ওরা একটা ডিসেলিনেশন ইউনিট হিসেবে এটাকে ব্যবহার করে। ডিসেলিনেটর একটা তাহলে ওয়াটার থেকে সল্ট মুক্ত করার একটা ইউনিট, মানে ডিভাইস, দ্যাট ক্যান টেক ওয়াটার ফ্রম ডিফারেন্ট প্লেসেস সাচ অ্যাজ সি, রিভার, বোরহোলস এন্ড রেইন। এইটুকুর মানে কি, যে এটা এই জায়গাগুলো থেকে আসলে সমুদ্র, মানে নদী ওয়াটার, এবং হ্যাঁ, বোরহোল মানে গর্তের পানিগুলো এবং হ্যাঁ, রেন ওয়াটার গুলো পিউরিফাই করা যায় এবং পিউরিফাই করে, কার কার জন্য পিউরিফাই করে? হিউম্যান মানুষের ব্যবহারের কনজাম্পশন। জন্য, ওভারঅল কনজাম্পশন। আমরা তাহলে এটা বুঝলাম। সেকেন্ড সেন্টেন্সটা একটু পড়ে ফেলুন। ইট ইজ, It is particularly valuable in regions where natural groundwater reserves have been polluted, or where seawater is the only water sources available, or water source available. এখানেও আমরা যেই Where, ইগুলো দেখবো, right? ওয়্যার কে এবং অর কে আমরা মার্ক করবো, তাই না? রাইট, Or, তাহলে এই দুটো জায়গায় right, sir. আমাদের হচ্ছে মোট 3টা সেন্টেন্স আছে, এইখানে একটা, এই পর্যন্ত একটা, এবং এখান থেকে বাকি অংশ আরেকটা। এটা বিশেষ করে ভ্যালুয়েবল ওই রিজন গুলোতে যেখানে ন্যাচারাল গ্রাউন্ড ওয়াটার পলিউটেড হয়ে গেছে, অথবা যেখানে সি ওয়াটারই একমাত্র ওয়াটার সোর্স। সাইফুল, ওভারঅল দুটো বাক্যকে আপনি একটু পড়ুন, আপনার কি মনে হয় এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে এই দুটো বাক্য থেকে? Desalinator operates as a mobile desalination, অর্থাৎ এটা একটা ভ্রাম্যমান ডিসালিনেশন একটা সামারি যন্ত্র যেখানে, জিস্ট আপনি পুরোটা আরেকবার মনে মনে ভাবুন, ভেবে আমাকে আচ্ছা, একটু বলুন আর কি, যেখানে কি নিয়ে কথা বলেছে একটা ছোট বাক্যে। it removes the salinity of the water. ওয়াটার, মোটামুটি আপনি এটার ফাংশনটা সম্পর্কে কিন্তু সাইফুল বুঝে ফেলেছেন। Right, sir. ওকে, এবার এইটুকুর মধ্যে একবার আমরা চলুন চেক করে দেখি, ঠিক আছে? এইটুকুর মধ্যে থেকে Right, sir. একবার আমরা একটু চেক করে দেখি যে আমরা কোনো হেডলাইন ম্যাচ করতে পারছি কিনা। ওকে, সো আমরা যতটুকু পড়েছি, আচ্ছা, 1 নম্বরটা একটু খেয়াল করুন তো। 1 নম্বরে কি বলেছে? ফাইন্যান্স। আপনি ফাইন্যান্স নিয়ে কি পড়েছেন এখানে? ফাইন্যান্স, না স্যার, ফাইন্যান্স পড়ি নাই। বেনিফিট, পানি পরিশুদ্ধ করা একটা বেনিফিট হতে পারে, তাই না? হ্যাঁ, এটা একটা হতে পারে বেনিফিট এটা স্যার। কিন্তু হতে পারে। তারপর ইনিশিয়াল ইন্সপিরেশন তো 3 হয়ে নম্বরটা গেছে আমাদের আমাদের অ্যান্সার অ্যান্সার, 3 চলে নম্বরটা আসছে। অ্যান্সার চলে হ্যাঁ, রাইট এসেছে। স্যার, এটা চলে আসছে। 4 নম্বর, রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার্স ফর দ্য ডিভাইস, এটাও হওয়ার সম্ভাবনা নাই, কারণ এই ধরনের কিছু ওকে পাইনি। ওকে, তারপর হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভস, অল্টারনেটিভস এর কথা এখানে আসে নাই। 2 সেন্টেন্স আপনি এখনো অল্টারনেটিভ কথা পড়েননি। একটা জিনিস হতে পারে, সবাই খেয়াল রাখুন, সেটা হচ্ছে 2 সেন্টেন্স আপনি কিন্তু অ্যান্সার নাও পেতে পারেন। রাইট স্যার। সো আপাতত জাস্ট খেয়াল রাখেন নাকি 2 সেন্টেন্সে পেয়েছেন কিনা। 6 নম্বরটা দেখুন, ক্লিনিং ওয়াটার ফ্রম এ রেঞ্জ অফ সোর্স, এটা হতে পারে স্যার। সোর্সের কথা এখানে আমরা ডিফারেন্ট প্লেসেস পেয়েছি, সোর্স পেয়েছি। ওকে,
সাত কি বলেছে? ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টি, এটা হওয়ার সম্ভাবনা নাই, এই ধরনের কিছু সামনে আসে নাই ডিফিকাল্টিজ ওভারকাম করার মতো। তারপর প্রফিট, প্রফিট নট দ্য প্রাইমারি গোল, প্রফিট বা লসের কথা আসে না এখানে। এখন পর্যন্ত প্রফিট বা লসের কথা আসেনি। আর ওয়ার্ম ওয়েলকাম, ওয়ার্ম ওয়েলকাম ফর দ্য ডিভাইস, এটাও আমরা দেখিনি এখনো। আচ্ছা। আর মানুষ কারা কারা এফেক্টেড নাম্বার অফ হয়েছে? পিপল এফেক্টেড বাই, এটাও হবে না, এফেকশনের কথা আসে নাই। এখন আমাদের এফেকশনের কথা আসেনি। তাহলে এখন পর্যন্ত কাছাকাছি মনে হচ্ছে এই রেঞ্জ অফ সোর্সের অ্যান্সারটা, রাইট? রাইট স্যার। আচ্ছা, তারপরে আমরা একটু শিওর হওয়ার জন্য চলুন পরের বাক্যটা একটু পড়ে ফেলি, যে পরের প্যারাগ্রাফটাতে কি বলেছে। সো পরের প্যারাগ্রাফে আমরা দেখতে পাচ্ছি জেনসন, আর দুটো সেন্টেন্স একটু পড়ি, পড়ুন তো দেখি কি লেখা আছে। জেনসন Jensen saw that there was a need for a sustainable way to clean water in both the developing and the developed countries when he moved to the United Arab Emirates and saw large-scale water processing. I was confronted with the enormous carbon footprint that the Gulf nations have because of all of the desalination that they do, he says. আচ্ছা, এই দুটো বাক্যে যেটা দেখা যাচ্ছে যে জেনসন হচ্ছে একটা জার্নি করেছিল, রাইট? যখন সে হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতে গেল এবং দেখলো যে ওখানে প্রচুর ওয়াটার প্রসেসিং করা হয় আর কি। তো তখন সে বুঝলো যে একটা প্রয়োজন আছে সাস্টেনেবল ওয়েতে ওয়াটার ক্লিন করার জন্য, প্রয়োজনটা আছে। এবং সে হচ্ছে কনফ্রন্টেড, মানে হচ্ছে কনফ্রন্ট মানে হুমকির সম্মুখীন হওয়া, কিন্তু আরেকটা কনফ্রন্টের মিনিং হচ্ছে যে আমি একদম হতভম্ব হয়ে গেলাম আর কি। ও হতভম্ব হয়ে গিয়েছিল যে যে পরিমাণ ইনোরমাস কার্বন ফুটপ্রিন্ট বলতে বোঝাচ্ছে যে কোনো একটা কিছু তৈরি করতে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপাদন হয় আর কি পৃথিবীতে। কারণ কার্বন ডাই অক্সাইডের কারণে তো গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তো এটা সবাই মানে একটা হিসেব রাখার পদ্ধতি আছে। তো সে বলতেছে যে বিশাল পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপাদন হয়, এটাকেও বলছে ইনর্মাস কার্বন ফুটপ্রিন্ট। গালফ নেশন গুলোতে তৈরি হয় কারণ তারা ডিসেলিনেশন করতে হয়। সো ওভারঅল আপনি একটু চারটা সেন্টেন্স থেকে পড়েছেন, ওভারঅল আপনার কি মনে হচ্ছে এই প্যারাগ্রাফটা কি নিয়ে কথা বলছে আসলে? স্যার ওই যে আমাদের ক্লিনিং ওয়াটারের নিয়ে কথা বলছে, রাইট? Right, ক্লিনিং sir. ওয়াটারের কথা বলছে। আপনি আরেকবার একটু আসুন, দেখুন তো আরেকবার যদি আপনি চেক করেন, ফাইন্যান্সের কথা কি আমরা এখনো পড়েছি? না স্যার, ফাইন্যান্সের কথা আসেনি। আনএক্সপেক্টেড বেনিফিট, চার বেনিফিট সেন্টেন্স থেকে বেনিফিট আছে কিন্তু আনএক্সপেক্টেড কি নাই? আনএক্সপেক্টেড নাই, রাইট ওকে, স্যার। তাহলে এটা হতে, তাও আমরা 2 নম্বরকে হাতে রাখলাম। জি স্যার। 3 কি বলেছে? 3 নম্বর তো আমরা অ্যান্সার পেয়ে গেছি, এটা হবে না। পেয়েছি। 4 4 নম্বর পটেনশিয়াল কাস্টমার ডিভাইস, এটা আসে না, কাস্টমার ডিভাইসের কথা আসে না, এটা বাদ। নিড আর আছে কিন্তু কাস্টমার কারা কারা কিনতে চাচ্ছে এরকম কোনো কথা বলেনি। জি স্যার। 5 ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভ ডিভাইসের অল্টারনেটিভ কথা কারো এখানে কথা বলা এখানে নেই। বলেনি। হ্যাঁ, তারপরে ক্লিনিং ওয়াটার ফ্রম এ রেঞ্জ অফ সোর্সেস, এটা হতে পারে, এটা সোর্সের কথা আছে। ওকে, আর ওভারকামিং 7 প্রোডাকশন ডিফিকাল্টিজ, প্রফিট লস নাই, ওয়ার্ম ওয়েলকাম নাই, এফেক্টেড নাই। তো আমাদের স্যার 2 এবং 6 এর মধ্যে একটা হওয়ার একটা পসিবিলিটি answer আছে। হবে। তো আপনার মতে অ্যান্সার কোনটা? আমি সবার জন্য চ্যাট বক্স ওপেন করছি, আপনার মতে অ্যান্সার কোনটা? আমার মতে স্যার 6 নাম্বার মনে হচ্ছে যে 6 অ্যান্সার নাম্বারটা বেটার মনে হচ্ছে। দেখি জাতি কি বলে। আমরা চ্যাট বক্স ওপেন করছি, আপনাদের সবার মতে কি 2 আর 6 এর মধ্যে? 6 লিখলে অ্যান্সার হবে না কিন্তু। হ্যাঁ, রোমান অক্ষরে 6 লিখতে হবে। তো যাতে আমার মনে হচ্ছে 6 এর প্রতি সবাই হয়ে আছে, বায়াসড সবাইকে। তারপর আমি জিজ্ঞেস করছি যে 2 বা আপনাদের 4 কি হতে পারে কিনা। 4 এর ব্যাপারে কারো কোনো কনফিউশন আছে কিনা যে স্যার এটা কাস্টমারের কথা বলেছে কিনা? এনিওয়ান? কাস্টমারটা অ্যান্সার হবে না, রাইট? সবাই শিওর? ডিভাইসের জি কথা তো স্যার, বলবো হবে না স্যার। স্যার, 5 নাম্বারটা তো মনে হয় হবে স্যার। বলে নাই কাস্টমারের আচ্ছা, কথা। 5 আর নম্বরটাই বলছে অল্টারনেটিভ অল্টারনেটিভ। ডিভাইস। আচ্ছা, অল্টারনেটিভের কথা এখানে কোথায় বলেছে? অল্টারনেটিভ হচ্ছে যে গালফ নেশনের যে গালফ নেশনের সাথে ওরা যে স্যালিনেশনের জন্য যে জিনিসটা করে, তাই না? এটি তো অল্টারনেটিভ। জি স্যার। আচ্ছা, এখানে ইউনাইটেড আরব আমিরাতে সে লার্জ স্কেল ওয়াটার প্রসেসিং দেখেছে এবং দেখেছে যে এটাতে বিপুল পরিমাণে কার্বন ফুটপ্রিন্ট আছে। এবার যেটা আমাদের এখানে বলেছে সেটা হচ্ছে হোয়াট
মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম দ্য অল্টারনেটিভ। এই প্রশ্নটার জবাব আমরা পেয়েছি কিনা, যে ডিভাইসকে অল্টারনেটিভ থেকে কোন জিনিসটা আসলে আলাদা করে। ডিরেক্টলি দেখুন এখানে সে জিনিসটা বলে নাই, মানে ঠিক কিভাবে এটা অল্টারনেটিভ ডিভাইস থেকে আলাদা, রাইট? আমরা জানি যে ওদের অল্টারনেটিভ একটা প্রসেস আছে এবং প্রচুর কার্বন ফুটপ্রিন্ট হচ্ছে, কিন্তু আমাদের প্রসেসটা, ওর যে ডিভাইসটার বর্ণনা দেয়নি এবং ডিভাইসটা থেকে এটা আলাদা কেন সেটা আসলে বলেন। ও বলেছে যে এখানে একটা প্রয়োজন আছে। সো শুধু অল্টারনেটিভ শব্দটা থাকলেই কিন্তু আমরা অ্যান্সার দিতে পারছি না। পুরো লাইনটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম দ্য অল্টারনেটিভ, এই প্রশ্নটার জবাব আমাদের আসলে থাকতে হবে। তো যেহেতু এই প্রশ্নটার জবাব নাই, তাই আমরা ওটাকে দিতে পারছি না। সো বেটার অ্যান্সার হচ্ছে দুটোর মধ্যে আমাদের আসলে 6 নাম্বারটাই, রেঞ্জ অফ সোর্সেস। রেঞ্জ অফ সোর্স কোথায় আছে? এই যে রি, সি, টি এগুলো তো আছে, 2 সেন্টেন্সের মধ্যে আছে। পরের লাইনে ও আসলে বলছে যে সিতে গেলে আমি এই জিনিসটা আসলে পারবো। এই কারণে আমাদের বেটার অ্যান্সার হচ্ছে 6 আর কি। নাও আমাদের যদিও টাইম প্রায় শেষের দিকে, আমি আপনাদেরকে এবার একটু টেস্টের মতো দিব। সেটা হচ্ছে সি প্যারাগ্রাফটা আপনারা সবাই একটু দেখে সলভ করার চেষ্টা করবেন যে এটার অ্যান্সার কি হতে পারে। সি প্যারাগ্রাফের জন্য আপনাদের অনেকেরই বই আছে, যাদের কাছে বই নেই তাদের জন্য আমি এটাকে স্ক্রিনে নিয়ে আসার ব্যবস্থা করছি। আমাকে জাস্ট একটা সেকেন্ড সময় দেন, আমরা স্ক্রিনে এটাকে নিয়ে আসা যায় কিনা একটু দেখি। Just give me a moment. Okay. স্ক্রিনে বোধহয় নিয়ে আসা যাবে। হুম, হুম। এবার আমরা হচ্ছে সি প্যারাগ্রাফটাকে আর একটু ছোট করব। আমরা তো পড়বো হচ্ছে 4টা সেন্টেন্স, তাই না? 4 সেন্টেন্স পড়লেই হবে, সো আমাদের অত পুরোটা আনার দরকার নেই। সেন্টেন্স 1 এই পর্যন্ত, 1 ড্রিঙ্কিং পর্যন্ত, তারপর হচ্ছে সেন্টেন্স 2 সানলাইট পর্যন্ত, আর 3, 4 হিটেড বাই সান, এই তো 4। এইটুকুর মধ্যে আমাদের আসলে 4 সেন্টেন্স আছে। তো আমরা যেহেতু দেখে ফেলেছি যে মোটামুটি 4 সেন্টেন্স অ্যান্সারটা আসছে, আমরা এখানে 4 সেন্টেন্স রাখলাম। ওকে, এবার সবাই একটু ওয়েট করুন, আমি আপনাদেরকে লিস্ট অফ হেডিংসটাও দিচ্ছি। যাদের কাছে বই আছে তারা একটু অ্যাডভান্স পড়ে ফেলতেছেন, কোনো সমস্যা নেই, পড়ে ফেলেন, বাট অ্যান্সারটা একসাথে দিন সবাই। ওকে, 5-এর পরে কি আছে? সবগুলো টানা যাচ্ছে না। এবার কোথায় আসবে? মোটামুটি এসেছে। ওকে, সবাই এবার একটু তাকান তো দেখি স্ক্রিনের দিকে, এবং যতটুকু আমাদের আছে অ্যান্সার তার মধ্যে থেকে আমরা এটার একটা অ্যান্সার পাচ্ছি কিনা দেখুন। সি প্যারাগ্রাফে কোনোটা আমাদের ম্যাচ করছে কিনা। লাস্টের যেটা 10 নম্বরটা আমি একটু সরিয়ে দিচ্ছি। 10 নম্বরটা আসলে বলেছে